তাহলে শুরু করে দিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো আসলে আমরা সোলার সেল বলি বা ফটোভোলটাইক সেলই বলি বা পিএন জাংশন বলি, একই কথা। এখন একটা পিএন জাংশনে আমরা আমরা গতদিন অ্যাকচুয়ালি তার আগের দিন লেকচার 4 আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশন দেখছিলাম সোলার সেল বা পিএন জাংশনের ক্ষেত্রে। তো সেখানে আমরা দেখছিলাম যে একটা সোলার সেলের যে ট্রান্সপোর্ট হয় সেটা আসলে কিরকম। কেরিয়ার ট্রান্সপোর্টটা এক ধরনের কাপড় একটা ইকুয়েশন থাকে। হ্যাঁ, এখানে ট্রান্সপোর্ট ইকুয়েশন দুটা যেমন কাপড়, আবার তারা একই সাথে পয়জন ইকুয়েশনের সাথে কোসান ইকুয়েশনের সাথে কাপড়। ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে আসলে আমরা যদি দেখি যে ইলেকট্রন বা ম্যাগনেটিক ক্যারিয়ার প্রত্যেকটা রিজনে একটা ম্যাগনেটিক ক্যারিয়ার থাকে, যেমন এন রিজনে ম্যাগনেটিক ক্যারিয়ার হচ্ছে হোল, এবং পি রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো এই প্রত্যেকটা মাইনরিটি ক্যারিয়ারই কি করে, তারা ডিফিউশনও করতে পারে, এবং ওইখানে ইরেসপেক্টিভ অফ দ্য রিজন তারা কি হতে পারে, তাদের একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে তারা ড্রিফটও হতে পারে। ঠিক আছে। এখন এই যে মাল্টি ক্যারিয়ারের যে ডিস্ট্রিবিউশনটা, এটা ডিপেন্ড করতেছে তার ক্যারিয়ার প্রোফাইলটা ডিপেন্ড করতেছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে, এবং আবার একই সাথে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আবার ডিপেন্ড করতেছে ক্যারিয়ার প্রোফাইল। তো আসলে এই দুটি ইকুয়েশন কাপড়, বা এরা তিনটে ইকুয়েশন, আসলে তিনটে ইকুয়েশন কাপড়। হ্যাঁ, সো এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি আসলে সলভ করার কোনো পসিবিলিটি ছিল না, যদি আমরা মোর জেনারেল কেসে বলি। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে যে আমাদেরকে এটা সেলফ কনসিস্টেন্টলি সলভ করতে হতো, এবং এটা বেশ মানে একটু টাফ এই কাজটা করা। এবং অনেক ক্ষেত্রে এটা কনভার্জ নাও হতে পারে, নন লিনিয়ারিটি। ঠিক আছে। তো আজকে আমরা এখান থেকে একটু সিম্পলিফিকেশনের দিকে যাব, যে আমরা এবং এই ক্ষেত্রে এই সিম্পলিফিকেশন গুলো হয়তো অ্যাপ্লিকেবল হবে অনেকগুলা ক্ষেত্রেই। তো এই সিম্পলিফিকেশন করলে যেটা হবে, এই কাপলিংটাকে আমরা ডিকাপল করে ফেলতে পারি। ঠিক আছে। এই কাপলিংটাকে ডিকাপল করে ফেললে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে, এবং আমরা এটাকে একটা অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচে মানে সলভ করতে পারবো। ঠিক আছে, আমাদের এই পিএন জাংশনের ট্রান্সপোর্ট ইকুয়েশনটাকে। তো আজকে আমরা সেটাই দেখব। আচ্ছা, তো আমরা এটা আসলে জানি যে একটা পিএন জাংশনকে যখন আমরা আসলে যেটা দেখি, যে কতদিন আমরা বলছি যে একটা পি সাইড এবং এন সাইড একই ম্যাটেরিয়াল, একটা হোমো জাংশন যদি হয়, একটা সিলিকন, সে ফর এক্সাম্পল একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে, আমার পি সাইড এবং এন সাইডের মধ্যে একটা ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স থাকবে। সো এই যে ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটা আছে, কারণ বিকজ অফ দেয়ার ফার্মি লেভেল, যেহেতু তার ফার্মি লেভেলটা ডিফারেন্ট বিকজ অফ দ্য ডোপিং। সো ইন দ্যাট কেস যেটা হবে যে আসলে এই দুটাকে যখন আমরা একসাথে জয়েন করব বা একটা জাংশন ফর্ম করব, তখন এই ওয়ার্ক ফাংশন ডিফারেন্সের কারণে এখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল আসতেছে। ঠিক আছে। এবং এই বিল্ট ইন পটেনশিয়ালটা অবশ্যই কি হবে, ওয়ার্ক ফাংশনের সমান হতে হবে, ডিফারেন্সের সমান হবে। কারণ আমরা জানি যে ভ্যাকুয়াম লেভেল মাস্ট বি কন্টিনিউয়াস, ভ্যাকুয়াম লেভেল কখনোই কি হতে পারে না, ডিসকন্টিনিউয়াস হতে পারে না। ঠিক আছে। সো দ্যাট মিনস যে তাসমিয়া, আপনি আপনার ইয়াটা অফ করেন, ক্যামেরা অফ করেন, আর মাইকটা অফ করে রাখেন। আচ্ছা, যাই হোক। তো এখন এই যে এটা যেটা বলতেছিলাম, যে তাহলে বিল্ট ইন পটেনশিয়ালটা হবে দুইটা আহ, দুইটা সাইডের, পি সাইড এবং এন সাইডের ওয়ার্ক ফাংশন ডিফারেন্সের সমান, এবং ভ্যাকুয়াম লেভেলটা যেহেতু কন্টিনিউয়াস হবে, সো আসলে এখানে এরকম একটা বিল্ট ইন পটেনশিয়াল আসবে তাদের ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সের। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/Q। এখন আমরা যদি ভ্যাকুয়াম লেভেলটাকে রেফারেন্স ধরি, ভ্যাকুয়াম লেভেলটাকে যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে ফাই এনটা হচ্ছে কত, ফাই এনটা হচ্ছে আমার মিড গ্যাপ পর্যন্ত যদি ইআই হয়, তাহলে ইআই থেকে এটা যেহেতু ফার্মি লেভেলটা যেহেতু কি থাকবে, মিড গ্যাপের উপরে থাকবে এন টাইপের, সো এটা হবে ইআই মাইনাস ইএফ। ঠিক আছে। আর পি সাইডেও যে একই একই অবস্থায় হবে। পি সাইডের ক্ষেত্রে আমরা যেটা করবো, যে এখানে আসলে ইআই মাইনাস ইএফই হবে। আসলে এখানে ইএফটা যেটা হবে, যেটা যেহেতু নিচে আসো, সো আলটিমেটলি ওই ইএফটা এখানে ওই রেসপেক্টে নেগেটিভ চলে আসবে। ঠিক আছে। যাই হোক, এটা আপনি এখান থেকে এই প্যান্ডাগ্রাম থেকে দেখতেছেন যে এটার এটার ওয়ার্ক ফাংশনটা হচ্ছে আসলে ভ্যাকুয়াম থেকে যদি আমরা চিন্তা করি, এখানে যদি ইআই পর্যন্ত আমরা ধরি, কারণ ইআইটা তো কন্টিনিউয়াস হবে, ইন্ট্রিনসিক ব্যান্ড গ্যাপ যেটা, হ্যাঁ ইন্ট্রিনসিক ব্যান্ড গ্যাপটা কন্টিনিউয়াস, সো এটা ওই ভ্যাকুয়াম লেভেলের মতোই হবে।
তো এখান থেকে আমরা যদি দেখি যে এখানে ওয়ার্ক ফাংশনটা হবে এখান থেকে এইটুক ডিস্টেন্স, তার মানে এইটুক ডিস্টেন্স মাইনাস ফার্মি লেভেল, ঠিক আছে। আর এখানে যেটা হবে এটা হচ্ছে এইটুক ডিস্টেন্স প্লাস ফার্মি লেভেল, ঠিক আছে। এই যে এইটুক ডিস্টেন্স, এই যে এইটুক ডিস্টেন্স যেটা আছে মাঝখানে, এখানে আসলে এটা দেখানো হয়, ইন্ট্রিনসিকটা দেখানো হয়, ইন্ট্রিনসিকটা ঠিক মাঝখান দিয়ে হয়, ঠিক আছে। তো এটা আপনারা বুঝবেন। আচ্ছা, যাই হোক। তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে আমাদের যে কেরিয়ারের যে রিলেশন গুলো আমরা দেখছিলাম, সেমিকন্ডাক্টর বেসিক রিলেশন, তো সেখান থেকে আসলে যেটা আসে সেটা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল হচ্ছে কেভিটি বাই কিউ লন এন এ এন ডি বাই এন আই স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিল্ট ইন পটেনশিয়াল। এটাকে বিল্ট ইন বলা হচ্ছে কেন, কারণ আসলে যখন এই বিল্ট ইন পটেনশিয়াল এই জন্য বলা হচ্ছে যে যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন আমরা দেখি, এটা কিন্তু আসলে ইন্টারনাল একটা পটেনশিয়াল। সো এটা কখনোই আমার আউটপুটে আসবে না, ঠিক আছে, আনলেস আমি এখানে কোনো আউটপুটে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। তো যখন আমি আউটপুটে একটা এক্সটার্নাল বায়াস দিব, বা ফটোভোল্টাইক সেলের ক্ষেত্রে যেটা হবে, যেখানে ক্যারিয়ার অ্যাকুমুলেশনের কারণে যখন ফার্মি লেভেল স্প্লিটিং হবে, সো আলটিমেটলি একটা বায়াস আসবে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আমি যদি অ্যাপ্লাই করি একটা বায়াস ভি, তাহলে আমার নেট রেজাল্টেন্ট ভোল্টেজ যেটা হবে সেটা হচ্ছে ভিভিআই মাইনাস ভি, এই 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 ইয়াতে, এই রিজনটা, ঠিক আছে, এই এই ডিপ্লেশন রিজনটা, যেখানে আমার ব্যান্ড বেন্ডিং আছে, সেখানে এই ব্যান্ডিংটা কমে যাবে। এটা কমে কি হবে, এটা হবে ভিডিআই মাইনাস ভি, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত তো আমার মনে হয় এটা খুবই বেসিক জিনিস, এবং এগুলো অনেক কিছু আপনারা হয়তো পরেও আসছেন, আমি এখানে রিক্যাপ করতেছি। যাই হোক, তারপর যেটা হচ্ছে যে আমাদের এখন যে আমরা আজকে যেটা করতে যাচ্ছি, আমরা প্রথমে বলছিলাম যে আমরা আসলে আসলে আজকে এই কোয়েশনটাকে, এবং এটার সাথে আরেকটি কোয়েশন আছে, এই কোয়েশনটা হচ্ছে উপরে, এই যে এই ইকুয়েশনটা, হ্যাঁ, মানে আলটিমেটলি তিনটে ইকুয়েশন, এটা এই সাইডটা তো জিরো হয়ে যাবে, আর এই যে এই ইকুয়েশনটা, ঠিক আছে, মানে একটা পোসান্স ইকুয়েশন আর দুটা ট্রান্সপোর্ট ইকুয়েশন। তো আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে এই পোসান্স ইকুয়েশন এবং ট্রান্সপোর্ট ইকুয়েশন গুলাকে ডিকাপল করা, ঠিক আছে। তার এখন আমরা কিছু ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন করতে পারি, অ্যাকচুয়ালি দুইটা অ্যাজাম্পশন আমরা করতে পারি। একটাকে বলতেছি আমরা কোয়াজি নিউট্রালিটি অ্যাজাম্পশন, কোয়াজি নিউট্রালিটি অ্যাজাম্পশন বা ডিপ্লেশন অ্যাজাম্পশনও বলে। যেটা হচ্ছে যে আসলে আমরা ধরে ধরে নিই যে আমাদের এই যে ডিপ্লেশন রিজনটা আছে, এখানে আসলে কোনো ধরনের ফ্রি ক্যারিয়ার নেই, ঠিক আছে, এখানে শুধুমাত্র আয়োনাইজড ইম্পিউরিটি থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিপ্লেশন রিজনে কোনো ফ্রি ক্যারিয়ার থাকবে না, তাহলে যেটা হবে যে আমার যে পোসান ইকুয়েশনটা যেটা আছে এখানে, এখানে পোসান ইকুয়েশনে কিন্তু আমার কোথাও এন আর পি থাকবে না, এগুলো ফ্রি ক্যারিয়ার। সেই ফ্রি ক্যারিয়ার না থাকলে তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ক্যারিয়ার স্ট্যাটিস্টিক আমার কিন্তু পটেনশিয়াল প্রোফাইলটা কি হবে, ফিক্স থাকতেছে। এবং এটার আরেকটা ইন্ডিকেশন হচ্ছে যে আসলে ভোল্টেজ ড্রপটা কোথায় হবে, শুধুমাত্র আমার ডিপ্লেশন রিজনেই হবে, ঠিক আছে, মানে অন্য কোথাও আর ভোল্টেজ ড্রপ হবে না। এটাকে বলা হয় কোয়াজি নিউট্রালিটি অ্যাপ্রক্সিমেশন। এই কোয়াজি নিউট্রালিটি অ্যাপ্রক্সিমেশনটা আসলে অন্যভাবে যেটা বলে যে আসলে আমার এন সাইডে বা মানে এই যে আমার ডিপ্লেশনের বাইরে যে রিজনটা আছে, সাইডে হচ্ছে এন সাইড আর কি হচ্ছে পি সাইড, এন সাইড আর পি সাইডে কোনো ধরনের ইয়ে হবে না, ইলেকট্রিক ফিল্ড থাকবে না। মানে ওখানে কোনো ধরনের ড্রিফট হবে না, ঠিক আছে। সো বেসিক্যালি এটা যেটা বোঝাচ্ছে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন থেকে, যে আমার এনআরপি টা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই ইকুয়েশনটা এদের সাথে কাপলিং আর থাকতেছে না, এরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে একটা অ্যাপ্রক্সিমেশন যেটা করলাম, যে চার্জ রিজন যেটা হচ্ছে যে এটা কোনো ফ্রি ক্যারিয়ার কন্টেইন করবে না। সো এখানে যেটা হচ্ছে যে পটেনশিয়াল ড্রপ যেটা হবে এটা আসলে ফিক্সড স্পেস চার্জের জন্যই হবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে, আমরা এখানে বলা, ওরা ওরা বলতেছে এই পেপারে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন, এই বইয়ে বইয়ে, বা এটাকে আমি যেটা যতটুকু পড়ছি আগে বিভিন্ন ইয়া থেকে, এটা বলে কোয়াজি নিউট্রাল বলা, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি তাহলে এই ইয়াটা যেটা হচ্ছে যে ইরেসপেক্টিভ অফ ফটো জেনারেশন অফ দা, অথবা ম্যাগনেটিক এরিয়ার ইলেকট্রন পেয়ারের ডিস্ট্রিবিউশন অথবা কনসেন্ট্রেশনের উপর, ইরেসপেক্টিভ অফ দ্যাট আমার এখানে এই জিনিসটা শুধুমাত্র আমার স্পেস চার্জের উপর ডিপেন্ড করতেছে, স্পেস চার্জে যে আয়োনাইজড ইম্পিউরিটি গুলো আছে তার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে, এই রিজনটাতে। আচ্ছা, তাহলে এটা গেল আমার ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, আরেকটা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন যেটা বলে, এটাকে এরা এখানে বলতেছে যে লিনিয়ারিটি অ্যাপ্রক্সিমেশন বলতেছে, এটাকে অন্যভাবে বলে লো ইনজেকশন লিমিট। লো ইনজেকশন লিমিট যেটা বোঝাচ্ছে যে আসলে আমার এই ম্যাটেরিয়ালে, দেখেন আমি পি সাইড এবং এন সাইড, হ্যাঁ, এই দুইটা সাইডে কিন্তু আমি কি করছি, ডোপিং করছি। সো আলটিমেটলি আমার এক সাইডে, প্রত্যেকটা সাইডে একটা ডোমিনেন্ট ক্যারিয়ার আছে। সো পি সাইডে আমার ডোমিনেন্ট ক্যারিয়ার হচ্ছে হোল, এন সাইডে আমার ডোমিনেন্ট ক্যারিয়ার কি, ইলেকট্রন, ঠিক আছে। এখন আমি যদি এখানে ফটো জেনারেশন করি, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করি, সো ইন দ্যাট কেস আসলে আমার যদি ডোপিংটা অনেক হাই হয়,
ইন দ্যাট কেস যেটা হবে যে আসলে মেজরিটি ক্যারিয়ারটা খুব একটা পার্টারবেশন হবে না, মানে এটা খুব একটা চেঞ্জ হবে না। যেমন সে ফর এক্সাম্পল আমার এখানে ইয়া আছে হচ্ছে 10⁻18 ধরলাম, ঠিক আছে। তো এই 10⁻18 যদি আমার থাকে, হ্যাঁ, যেমন এখানে আমার 10⁻18 যদি থাকে অলরেডি হোলের ডেন্সিটি কনসেন্ট্রেশন যদি থাকে পি টাইপে, এখন আমি এখানে ধরেন 10⁻15 অ্যামাউন্ট অফ ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে সে ফর এক্সাম্পল, যে ওই সাইডে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, ফটো জেনারেশন হচ্ছে 10⁻15। তাহলে কিন্তু আসলে হোলের খুব একটা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি ইলেকট্রন, ঠিক আছে। সো ইলেকট্রনের চেঞ্জটা, তাহলে এটার যে সুবিধাটা, এটা সুবিধাটা হচ্ছে যে আমরা যে গতদিন বিভিন্ন রকম, আমরা গতদিন বা তার আগে বিভিন্ন সময় আমরা অনেক রকম রিকম্বিনেশন করছিলাম, ঠিক আছে। তো এই রিকম্বিনেশন গুলো আসলে বেসিক্যালি যদি আমরা এখানে একটু খেয়াল করি যে সবকিছুর উপরে আসলে কিন্তু ডিপেন্ড করে, দুইটার উপরে ডিপেন্ড করে, ইলেকট্রনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এবং হোলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। বাট যদি আমরা এই ধরনের লো ইনজেকশন লিমিট অ্যাপ্রক্সিমেশনটা করি বা লিনিয়ারিটি অফ রিকম্বিনেশন অ্যাপ্রক্সিমেশনটা করতে পারি, ইন দ্যাট কেস যেটা হবে আসলে এটার মেজরিটি ক্যারিয়ার ডিপেন্ডেন্সটা আসলে থাকবে না, ঠিক আছে। তাহলে যেটা হবে যে recombination rate in the neutral region only be a linear function or it will be proportional to the excess minority carrier density, ঠিক আছে। এই দুইটা অ্যাপ্রক্সিমেশন যদি আমরা করি, এখন এই দুটো অ্যাপ্রক্সিমেশন করলে একটা যেটা হবে যে এই যে লিনিয়ারাইজেশনটা আমরা করলাম, হ্যাঁ, এই লিনিয়ারাইজেশন করার কারণে আমার যেটা হবে যে আমরা সার্কিটে যেরকম সুপার পজিশন ইউজ করতে পারি, যে বিভিন্ন সোর্সের কন্ট্রিবিউশন গুলো আলাদা আলাদা ভাবে আমরা অ্যাড করতে পারি, এখানেও আমরা সুপার পজিশন অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমাদের বায়াসের জন্য যে কন্ট্রিবিউশনটা আসবে কারেন্টের, সেটার একটা আলাদা কন্ট্রিবিউশন, এবং আমার লাইটের জন্য যে কন্ট্রিবিউশনটা আসবে মানে ডার্ক আর ইলুমিনেশন কন্ডিশন, সো এই দুইটা কন্ট্রিবিউশনকে আমরা আলাদাভাবে অ্যাড করতে পারি। সো এটাকে বলা হচ্ছে, এখানে ওরা বলছে সুপার পজিশন অ্যাপ্রক্সিমেশন। কারো কোনো কোয়েশ্চেন এ পর্যন্ত? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় কোয়েশ্চেন থাকার খুব একটা কারণ নাই, কারণ এগুলো খুবই বেসিক জিনিস বলতেছে যে, আর যদি কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারেন। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন দুটার কারণে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিই। এখন এই যে অ্যাপ্রক্সিমেশন দুইটা আমরা করলাম কিছুক্ষণ আগে, যে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন আর লিনিয়ারিটি অ্যাপ্রক্সিমেশন, তাহলে এখন এই অনুযায়ী আমরা কিছু সলিউশন আনবো, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা এটার একটা সুবিধা হচ্ছে এখন আমরা এই দুইটাকে অ্যানালিটিক্যাল ফর্মে ডিফাইন করতে পারবো, ঠিক আছে, মানে কারেন্ট ভোল্টেজকে। সো প্রথমে আমরা যদি এখন পোসন্স ইকুয়েশনটা সলভ করি, তাহলে দেখেন আমার স্পেস চার্জ রিজনটা তো এরকম হবে, এন সাইডে এটা পজিটিভ, বি সাইডে নেগেটিভ, হ্যাঁ। এবং এটার এই যে এরিয়াটা বা এই যে এই হাইটটা, এটা ডিপেন্ড করবে আসলে তার ডোপিং কনসেন্ট্রেশন। যেদিকে ডোপিংটা বেশি থাকবে সেদিকে স্পেস চার্জের উইথটা কমে যাবে, কারণ এখানে অল্প রিজনে আমার এই চার্জটা আমি কাভার করতে পারবো। আর যেদিকে ডোপিং কম থাকবে সেদিকে আমার উইথটা বাড়বে, ঠিক আছে। তাহলে এবং এটাও বোঝা যাচ্ছে যে যেদিকে ডোপিং কম থাকবে আসলে ইলেকট্রিক ফিল্ডটা ওইদিকে হবে এবং বিল্ট ইন পটেনশিয়ালের ড্রপটা ওইদিকেই হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট দুইটা কন্ডিশন দেখানো হয়েছে যে পসন্স ইকুয়েশনটা যেভাবে আসে, যে ডি স্কোয়ার পাই বাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে কিউ বাই এপসাইলন এস এন এন এপসাইলন এস হচ্ছে স্ট্যাটিক পারমিটিভিটি অফ দা ডাইলেকট্রিক পারমিটিভিটি অফ দা সেমিকন্ডাক্টর। আমরা এক্স গ্রেটার লেস দেন জিরোর জন্য দেখতেছি, আর এক্স গ্রেটার দেন লেস দেন জিরো আর গ্রেটার দেন জিরো, ঠিক আছে। তো এরকম একটা ইয়ে আসবে। এটাকে যদি আমরা করি, সলিউশন করি, তাহলে ওই যে ভিভিআর এক্সপ্রেশনটা তো আমরা আগেও দেখছি, 1/n/n/d, এই যে ভিভিআর এক্সপ্রেশন তো আমরা আগে দেখলাম, কেভিটি বাই কিউ লন n/n/d মাইনাস, এটা থেকে আসবে, ঠিক আছে। আর ডিপ্লেশন উইথটা যেটা হবে, এটা হচ্ছে ডিপ্লেশন উইথের রিলেশন। এটা আপনারা ফোর্থ ইয়ারে যারা বইটা পড়ছে তারা হয়তো পড়ানো করছে নিউমেন সেমিকন্ডাক্টর বই থেকে, এটা আমরা যদি রিকপ। আচ্ছা, এখানে যে ডিপ্লেশন উইথের ব্যাপারটা আসতেছে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডিপ্লেশন উইথটা কার উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে বা এখানে যদি যোগ করে বলি আর একটু সুন্দরভাবে, এটা যোগ করে যদি বলি টোটাল ডিপ্লেশন উইথটা স্পেস রিজন উইথ, এটা ডিপেন্ড করতেছে আসলে কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি, আর বিল্ট ইন পটেনশিয়ালের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখেন, যে একই সাথে আমার আমার দেখেন এখানে ডিপ্লেশন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে ডিপ্লেশন রিজনের রিলেশনটা কেমন। একদিক থেকে আমরা দেখতেছি যে এখানে যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আমি বাড়াই, তাহলে আমার কি হবে, ডিপ্লেশনের ইয়েটা কি হয়ে যাবে,
কি বলছে দাম দেখি, ডিপ্লেশন উইথ ইনক্রিজেস এজ আইদার, আচ্ছা হ্যাঁ, মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে উইথটা অবশ্যই বাড়বে যদি আমার পি সাইড বা এন সাইডের ডোপিংটা রিডিউস, ঠিক আছে। তাহলে আবার আরেকটা সমস্যা হচ্ছে যে আমার যদি পি সাইড বা এন সাইডের ডোপিংটা আমরা যদি রিডিউস করে ফেলি, তাহলে আমার যে বিল্ট ইন পটেনশিয়াল যেটা আছে সেটা কিন্তু আবার কমে যাবে, ঠিক আছে। তাহলে দুইটা সমস্যা, একটা 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 একটার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। কম্প্রোমাইজ ঠিক রকম দেখেন, আপনি চাচ্ছেন যে ডিপ্লেশন উইকটা বা এই উইকটাকে বাড়াতে, এখন এই উইকটা বাড়ালে আমার কি সুবিধা? এই স্পেস চার্জের জন্য উইকটা বাড়লে যে সুবিধা হবে, আমি ইলেকট্রন গুলাকে আরো মানে আরো আগে থেকেই ইলেকট্রন গুলা আসলে স্পেস চার্জের জন্য ঢুকে যেতে পারবে, বা হোল গুলা স্পেস চার্জের জন্য ঢুকে যেতে পারবে। কারণ আলটিমেটলি কিন্তু ফটোভোল্টাইক সেলের উদ্দেশ্য এটা যে কালেক্ট করা, ম্যাগনেটিক এরিয়া কালেক্ট করা। তো ম্যাগনেটিক এরিয়া যত ইজিলি ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডে ঢুকে যেতে পারবে, সে ওখান থেকে সুইপ হয়ে অন্য সাইডে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমার এই জন্য এই স্পেস চার্জের জন্য উইকটা বাড়ানো, বাড়ালে ভালো, ঠিক আছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা যদি এখানে আহ, এটা বাড়াই, স্পেসটা যদি বাড়াতে গেলে আমার এনএ কম বা এনডি যে কোনো একটা কমাইতে হবে। আবার এনএ এনডি যদি আমি কমাই দিই, তাহলে আবার ভোল্টেজ বিল্ট ইন পটেনশিয়ালটা কমে যাবে। তার মানে এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ আছে, বা একটা একটার সাথে কম্পিটিং, বুঝতে পারছি। তার মানে একই সাথে আমরা পিএন জাংশন এমন একটা বানাবো যেটা ওয়াইডার ডিপ্লেশন, ওয়াইড ডিপ্লেশন রিজন থাকবে, যেটা এই ক্যারিয়ার কালেকশনকে এইড করবে, আবার একই সাথে ভোল্টেজও বেশি পাবো, এটা আসলে পসিবল, ঠিক আছে। এখানে দুটা একসাথে কম্প্রোমাইজ। আচ্ছা, আবার আরেকটা জিনিসও আছে যে আসলে দেখেন যে আপনার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ডিপ্লেশন, এই কেউ জানি মাইক অফ করে আছেন, অফ করেন তো, খসখস সাউন্ড হচ্ছে। তো আপনাদের বোঝা উচিত যে ক্লাসে মাইক অফ করে রাখেন। এখনো অফ করেন নাই কেউ একজন? আচ্ছা যাই হোক। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে আসলে আমার স্পেশাল রিজনটা কোন দিকে আমার বেশি দরকার, সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ আমরা জানি যে স্পেশাল রিজনটা যদি আমরা দেখি এখানে, যে আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন সাইডের দিকে এটা মোস্টলি ডিস্ট্রিবিউটেড, এবং এটার রিজনটা এরকম যে আসলে আমার কিন্তু এখানে দুই রকমের কেরিয়ার আছে, ইলেকট্রন আছে এবং হোল আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই কোন লেয়ারটাকে আমি উপরে রাখতেছি সোলার সেল, ঠিক আছে। নর্মালি যদি আমরা জানি যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে যত লঙ্গার, যত শর্টার ওয়েভলেন্থ ফোটন হবে, সেই শর্টার ওয়েভলেন্থ ফোটন গুলা কি হবে, আগেই অ্যাবজর্ব হয়ে যাবে। তো তারা মানে একেবারে ছোট ওয়েভলেন্থে অ্যাবজর্ব হয়ে যাবে, এটা একটা জিনিস। মানে ছোট লেন্থে, এবং এরা বেশি দূর পাস করতে পারবে না, অ্যাবজর্ব হয়ে যাবে। আর সেকেন্ড যেটা জিনিস, সেটা হচ্ছে যে হোলের ম্যাগনেটিক এরিয়া, হোল যেখানে থাকবে, হোলের ডিফিউশন, সরি মানে হোলের মোবিলিটি কম, সো তার ডিফিউশন কোএফিসিয়েন্ট স্মল, ঠিক আছে। সো হোল কিন্তু ইজিলি মুভ করতে পারে না, বা তার রিকম্বাইন হওয়ার চান্সটা বেশি। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, যে আমি যেদিকে হোল জেনারেট করবো সেদিক থেকে আমার ইজিলি হোলটাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এবং সো এই যে হোলটাকে কালেক্ট করা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সো আমাকে হোলটাকে এমন একটা রিজনে আনতে হবে যেন এটা ইজিলি সুইপ হয়ে যেতে পারে, ঠিক আছে। সে জেনারেট হওয়ার পর পরই যেন সে ইজিলি, অল্প একটু সময়ের ভিতরে বা অল্প একটু ডিস্টেন্স যাওয়ার পরে যেন সে একটা ইলেকট্রিক ফিল্ড পায়, ঠিক আছে। সো এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা হচ্ছে যে ইন মোস্ট ক্রিস্টালাইন সোলার সেল ইট ইজ ইউজুয়াল টু ডোপ দ্য টপ লেয়ার। এটাকে অনেক সময় ইমিটার বলে, টপ লেয়ার বলে হেভিলি, বা দ্য লোয়ার লেয়ার যেটা হচ্ছে লাইটলি। আহ, আচ্ছা, কারণ এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখেন যে আমার এই লোয়ার লেয়ার যেটা থাকে এটা কিন্তু আসলে একটু বড় থাকে। কেন বড় থাকে বেজ লেয়ারটা? কারণ হচ্ছে আমি আগে বললাম যে লং ওয়েভলেন্থ ফোটন গুলা হচ্ছে, তাহলে কি করবে, লং ওয়েভলেন্থের যে ফোটন গুলা আছে এগুলো কিন্তু টপ লেয়ার ক্রস করে চলে যাবে। কারণ তাদের যেহেতু ওয়েভলেন্থ বেশি, তাদেরকে আমি যদি ক্যাপচার করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, বেজ লেয়ারটাকে আমার আরো বড় করতে হবে, ঠিক আছে। তো এই বড় করতে গেলে আমার বেজ লেয়ার বড় করলে সমস্যা যেটা হবে, যে বেজ লেয়ার যত বড় হবে, আমার ইলেকট্রন হোল পেয়ার অ্যাবজর্ব হলে সেটাকে ওই যদি যত স্পেস চার্জ রিজন থেকে যত দূরের দিকে অ্যাবজর্ব হয়ে জেনারেশন করবে, এটাকে আবার স্পেস চার্জ রিজনে আনতে হবে। তো সেই আনতে গিয়ে কিন্তু তার আবার ডিফিউজ করার সময় তার রিকম্বিনেশন হয়ে যাবে। সো আলটিমেটলি আমার বেস সাইডে আমার আসলে ইয়াটা দরকার বেশি, স্পেস চার্জ রিজনটা বেশি দরকার, ঠিক আছে। এটা এটা আমাদের বিভিন্ন ডিজাইন ক্রাইটেরিয়ার ভিতরে আসে। আমরা হয়তো কালকে নেক্সট উইকে দেখবো আর। আচ্ছা, তাহলে দেখেন এখানে যা একটা জিনিস হচ্ছে, যে যেহেতু আমার সব পটেনশিয়ালি আমরা এখানে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশনে ধরতেছি, যে ডিপ্লেশনের জন্য যেটা হচ্ছে সেটা আমরা সব পটেনশিয়ালি ড্রপ হচ্ছে কোথায়, ডিপ্লেশনের জন্য।
তাহলে কোয়াজি ফার্মি লেভেল যে মেজরিটি এরিয়া যেটা থাকছে এটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য নিউট্রাল রিজন, কারণ আমরা বলতেছি যে নিউট্রাল রিজনে কোনো ধরনের পটেনশিয়াল ড্রপ হবে না। সো এই যে কোয়াজি ফার্মি লেভেলটা আছে এটা আসলে নিউট্রাল রিজনে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে। আচ্ছা। আর এই যে এদের যে স্প্লিটটা, এই যে কোয়াজি ফার্মি লেভেলের স্প্লিটটা এই দুটার মধ্যে, এটা হচ্ছে আমার ইকুয়াল টু অ্যাপ্লাইড বায়াস। ঠিক আছে। আর এই রিলেশনটা আমরা এখন এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে যেটা হবে সেটা কারণে যে আমার এই ডিপ্লেশন এক্স গ্রেটার দেন এক্স গ্রেটার দেন, আচ্ছা, ফাদার ইজ দ্যাট আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছে যেটা হচ্ছে যে ডিপ্লেশনের যে যেটা হবে যে এখানে আসলে এই কোয়াজি ফার্মি লেভেল যেহেতু কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য রিজন, তার মানে ডিপ্লেশনের ভিতরে এটা আসলে চেঞ্জ হবে না, কারণ এখানে তো আমরা বলছি যে ডিপ্লেশনের যে ভোল্টেজ ড্রপটা হবে এটা আলটিমেটলি কার জন্য হবে, এটা হচ্ছে আমার শুধুমাত্র আয়োনাইজড ইম্পিউরিটির জন্য হবে। তো এখানে আসলে ওই এক্সেস ইলেকট্রন বা হোলের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, আচ্ছা তারপরে আমরা এখন এটাতে আসি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো কারেন্ট আর কেরিয়ার ডেন্সিটি, যে রিলেশন নিউট্রাল। তাহলে এখন আমরা এখান থেকে যদি আবার একটু রিলেট করি আমাদের যেটা ছিল ইকুয়েশনটা, এইখানে আমরা যদি একটু রিলেট করি, তাহলে এখানে ফার্স্ট অফ অল আমার এফ রিলেটেড যে টার্ম গুলো আছে, এফ ছিল কি, এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, মানে ড্রিফট রিলেটেড যত টার্ম আছে এগুলো সব জিরো জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ড্রিফটের পার্টটা জিরো, তার মানে ইউ এর এই যে এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো। তাহলে আমার শুধু থাকবে ডিফিউশন, জেনারেশন আর রিকম্বিনেশন, এই তিনটা। আচ্ছা, তাহলে আমরা এখন যদি পি রিজনটা দেখি যেখানে এন হচ্ছে মাইনরিটিক এরিয়া, তাহলে এক্ষেত্রে আমার এটা হচ্ছে জেনারেশন টার্মটা জিই এক্স বাই ডিএন। আর এটা আসলে আরেকটু সিম্পলিফাই করে আমরা গতদিন লাস্টে দেখাইছিলাম যে এই যে এভাবেও লেখা যায়। ঠিক আছে। এই ক্ষেত্রে এই যে এরকম ভাবে ডিএন, যে আমরা আইনস্টাইন ইকুয়েশন থেকে আসছিল, আইনস্টাইন রিলেশন থেকে, যে এই জিনিসটা হচ্ছে আসলে এরকম। ঠিক আছে। এখান থেকে এটারই আসলে আরেকটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে যেটা আমি দেখাচ্ছি, এখানে একটাও জিরো। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন থেকে যেটা আসতেছে, যে আসলে মায়োটিক এরিয়ার এক্সেস কনসেন্ট্রেশনের উপরে এই রিকমেন্ডেশনটা ডিপেন্ড করতেছে, আর এলএন হচ্ছে ডিফিউশন লেন্থ আর ডিএন হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা। আর জিইএক্স তো আমরা আগেও দেখছি যে জিইএক্স হচ্ছে যে কোন একটা সার্টেন এনার্জির ফোটন গুলা যেটা জেনারেশন হচ্ছে বা সোলার জেনারেশন ইউজ হচ্ছে, সোলার স্পেকট্রাম থেকে আসতেছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তার রিফ্লেক্টিভ পার্টটা বাদ যাবে, তারপর সে ঢুকবে কিভাবে, তার অ্যাবজর্পটিভিটি থাকবে, এবং সেই অ্যাবজর্পটিভিটির উপর ডিপেন্ড করে সে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে সালফা ইনটু পার এক্সপোজিশনের। এটা আমরা আগে অনেক আগেও দেখছি। যেটা হচ্ছে জেনারেশন, এটা হচ্ছে রিকম্বিনেশন। আচ্ছা। আচ্ছা, এখন আমরা বাউন্ডারি কন্ডিশনে যদি যাই, বাউন্ডারি কন্ডিশনে যেটা হবে যে এট দ্য বাউন্ডারি উইথ ডিপ্লেশন রিজন এনএক্স স্যাটিসফাইড। আচ্ছা, বাউন্ডারিতে কিন্তু দেখতে হবে যেটা যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এক্স মাইনাস ডাব্লিউ পি। আচ্ছা, এক্স মাইনাস ডাব্লিউ পি হচ্ছে, তার মানে আমরা যদি এখানে দেখি, আমরা ছিলাম পি রিজনে, মানে এটা হচ্ছে জিরো হলে এটা এটা এটাকে মাঝামাঝি, এখানে জিরো, এদিকে মাইনাস ডাব্লিউ পি, এখানে ডাব্লিউ এন। আচ্ছা, তাহলে বাউন্ডারির ক্ষেত্রে আমার এই রিলেশনটা তাকে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, এন পি ইকুয়াল টু এন স্কোয়ার এক্সপোনেনশিয়াল কিউবি বাই কেটি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে তাহলে এনপি এনআই স্কোয়ার। আচ্ছা, এনপি তো আসলে যেটা হচ্ছে যে এই যে এখানে যেহেতু আমরা বলছিলাম যে আসলে পি এর কোন একটা চেঞ্জ হবে না, কারণ পিটা হচ্ছে আমার এখানে হাইলি ডপ। তো আলটিমেটলি ফটো জেনারেশনের কারণে পি যেটা আসতেছে, এক্সট্রা যেটা আসতেছে, পি প্লাস মানে ইনিশিয়াল পি জিরো প্লাস ডেল্টা পি, সেটা আসলে খুবই কম, বা পি মাইনাস পি জিরো ইজ নেগলিজিবল। ঠিক আছে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই পিটাকে আমি এনে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ। সো আলটিমেটলি যেটা থাকবে যে এক্সেস যে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে আমার এখানে, কারণ আরেকটা জিনিস হচ্ছে যে এই এন জিরোটা খুবই স্মল, তো আসলে এন মাইনাস এন জিরোটাই আমার এখানে এন এর মতো কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা। তো এটা আলটিমেটলি এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এনপি হবে, তাহলে এনপির জায়গায় আমরা পিটাকে লিখবো এন এ, আর এনটাকে লিখবো এন মাইনাস এন জিরো। ঠিক আছে। তাহলে এন স্কোয়ার বাই এন এ এক্সপোনেনশিয়াল কিউবি বাই কেবি। আচ্ছা। আচ্ছা। স্যার, হ্যাঁ হ্যালো। বলো।
বলেন, হ্যাঁ বলেন। স্যার এই ডিপ্লেশনের জন্য ইয়েটা পটেনশিয়ালটা জিরো কেন? এটা না, এটা একটা ইনবিল্ট থাকার কথা না? না না না, পটেনশিয়াল তো জিরো না। পটেনশিয়াল জিরো না, বলছি যে কোয়াজি ফার্মি লেভেলের কোনো চেঞ্জ হবে না, সেটা বলছি। না, ওই যে নিচে যে পটেনশিয়াল তো লেখছে যে অবভিয়াসলি দ্য আসছে। ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। কোথায় লিখছে? এই এই কোন ফার্স্ট জায়গায়? প্যারাগ্রাফে। হ্যাঁ, এই ফার্স্ট প্যারাগ্রাফে ইন দ্য ইলেকট্রিক নিউট্রাল, এই যে এই কোথায় কথাটা। লিখছে আপনি দেখেন, কোথায় লিখছে? স্যার ইলেকট্রিক্যালি ইলেকট্রিক্যালি নিউট্রাল নিউট্রাল পিএনএন পিলিয়া। বলতে এটা কোন জায়গাটা ইলেকট্রিক্যালি বোঝাচ্ছে? নিউট্রাল এটা কি পিএন লেয়ার বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই রিজন গুলো যেখানে কোনো ভোল্টেজ ড্রপ, ইলেকট্রিক্যালি নিউট্রাল বলতে কি ডিপ্লেশনের বোঝাচ্ছে? বাইরে বোঝাচ্ছে ওটাকে কি হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল এটা বলতে? তো ইলেকট্রিক্যালি নিউট্রাল না, এটা তো এখানে কোনো ধরনের ফিল্ড ওকে আছে ওকে ওকে এখানে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই ওটা ভুল রিজনটা বলছি। চার্জ। হ্যাঁ, ওকে, সেটাই। ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এখানে যেটা ছিল যে বাউন্ডারি কন্ডিশন, এটা হচ্ছে আমার এই সাইডে, এবং এইটার সমান যেটা হবে এটা আসলে আমার ফার্মি লেভেল স্প্লিটিং এর সমান স্যার বিএফএন কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং এর সমান। স্যার একটা কেউ কোশ্চেন কিছু, ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে একটু আগে যেটা বললেন, হুম আমাদের হচ্ছে বিতিন মানে ওই মাঝখানে যে পটেনশিয়ালটা, এখানে কোনো অ্যাপ্লাইড পটেনশিয়াল নাই দেখে আমরা ড্রিফটটাকে জিরো ধরছিলাম ওই ইকুয়েশনের হুম মধ্যে। হুম ড্রিফট টার্ম হুম দুটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম, হুম। এই কারণে কি? হ্যাঁ, অ্যাপ্লাইড পটেনশিয়াল না, অ্যাপ্লাইড পটেনশিয়াল না, এখানে যেটা হচ্ছে আমার এখানে নিউট্রাল রিজনে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড নেই, বা এখানে কোনো ধরনের এই কোয়াজি ফার্মি লেভেলের কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। এই কারণ, জি স্যার। এই কারণ সেটা। তো যেটা হচ্ছিল, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কোথায় ছিলাম বলি তো গেলাম। আচ্ছা, আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে যে আমাদের এই যে ভোল্টেজটা, এটা হচ্ছে আমার এই ফার্মি লেভেল দুটো স্প্লিটের সমান। আচ্ছা, এটা তো মনে হয় বোঝাই গেছে। তাহলে সেকেন্ড যে সেকেন্ড, আচ্ছা এটা তো গেল। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন গেল এই সাইডে, এটা হচ্ছে ডিপ্রেশনের এজ। আচ্ছা, আর সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যে একটা তো পি রিজনের এই সাইডে তো একটা ডিপ্রেশনে যে তার কেরিয়ার কনসেন্ট্রেশন দিয়ে তার একটা বাউন্ডারি কন্ডিশন আসছে। আচ্ছা, আর সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে এই সাইডে যেটা আসবে, এটা হচ্ছে সারফেস রিকম্বিনেশন। কারণ দেখেন ইলেকট্রন গুলা এই এখানে যখন ইলেকট্রন কিন্তু দুই ভাবে ইয়ে হতে পারে। পি রিজনে যদি সে ইলেকট্রনটা থাকে, পি রিজনে ইলেকট্রন থাকলে তাকে যদি এই কন্টাক্ট দিয়ে বের হতে হয়, তাকে অবশ্যই কি করতে হবে, এখানে আসলে ভ্যালেন্স ব্যান্ডে আসতে হবে। মানে ভ্যালেন্স ব্যান্ডে আসতে হবে মানে যেটা হচ্ছে তাকে আসলে ওই যে আহ, এই যে, কারণ আমরা জানি যে কন্টাক্টটা তো মেটাল, কন্টাক্ট যদি মেটাল হয় তাহলে তার কন্টাক্টের ফার্মি লেভেল কোথায় থাকে, এই পি রিজনের ফার্মি লেভেলে থাকে। ঠিক আছে, তো ইলেকট্রনকে ওই কন্টাক্ট দিয়ে বেরোতে গেলে তাকে আগেই ভ্যালেন্স ব্যান্ডে আসতে হবে। এখন ইলেকট্রন যদি এর আগে ভ্যালেন্স ব্যান্ডে আসতে না পারে, তার মানে সে যদি কন্টাক্ট দিয়ে বের না হয়ে কারেন্টে কন্ট্রিবিউট না করতে পারে, তাহলে সে যখন সার্ফেসে চলে আসবে, সে সার্ফেসে সে কি করবে, সে তাকে টার্মিনেট হতে হবে। তাহলে সে যেটা করবে যে সার্ফেসের ট্র্যাপ লেভেল গুলোর সাথে রিকম্বাইন। ঠিক আছে, তো আলটিমেটলি যেটা হবে যে এখানে সেকেন্ড যে কন্ডিশনটা আসতেছে সেটা হচ্ছে যে আমার এই যে এখানে যে ডিফিউজ হয়ে যদি ইলেকট্রন গুলা ডিফিউজ হয়ে যদি সার্ফেসে চলে আসে, তাহলে তারা কি করবে, তারা এখানে সার্ফেসে রিকম্বাইন হয়ে যাবে। ঠিক আছে, আউটার সার্ফেস। এবং এটা হচ্ছে, এটা ছিল মাইনাস ডাব্লিউপি, এটাকে ধরতেছি আমরা এক্সপি, তাহলে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে আমার এই ডিফিউশন যেটা হবে, আমার কেরিয়ার ডিফিউশন হবে এট দ্য সার্ফেসে, যদি কেরিয়ার ডিফিউশন হয় তাহলে এই কেরিয়ার ডিফিউশন ইকুয়াল টু হবে যেটা আমার রিকম্বিনেশন, সার্ফেস রিকম্বিনেশন। ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমরা কি করতে পারবো, এটাকে এই কন্ডিশন গুলা দিয়ে, দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে, এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, আমার দুটো বাউন্ডারি কন্ডিশন, সো আমি এটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপর যেটা পি রিজনের জন্য, যেটা হচ্ছে যে আসলে, আচ্ছা, আর যদি আমার এখানে আরেকটা কন্ডিশন, আর যদি আমার এখানে এই যে পি রিজনটা যদি অনেক ঠিক হয় কম্পেয়ার টু আমার এভারেজ ডিফিউশন ল্যাব, তাহলে আসলে সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন যেটা আছে, যেটা এই যে এটা কথা বললাম, এটা আসলে এন জিরো লেখাটাই এডিকুয়েট। এটা কেন? কারণ আসলে যদি আমার এই এলএন এর তুলনায় যদি 2 গুণ বা 3 গুণ হয় আমার ডিফিউশন, ঠিক আছে, সরি মানে পি রিজনের উইকটা, নিউট্রাল পি রিজনের, আসলে সেক্ষেত্রে যেটা হবে যে আসলে ইলেকট্রন যেগুলো এক্সেস ক্যারিয়ার, তারা কোনোভাবেই আসলে ওই সার্ফেস মানে এক্সেস ওই সার্ফেসে পৌঁছানোর আগেই তাদের কি হয়ে যাবে, সবাই রিকম্বাইন হয়ে যাবে। তো ওটা ওই ক্ষেত্রে আর কোনো প্রবাবিলিটি নেই। ঠিক আছে, ওখানে সবাই রিকম্বাইন হয়েই যাবে তার আগে, মানে এটা অনেক যদি বড় হয় পিরিজনটা কম্পেয়ার টু এলএন, তার এই ক্ষেত্রে আসলে সার্ভিস রিকম্বিনেশন হওয়ার চান্স থাকবে না, এক্সেস ক্যারিয়ার থাকবে না সার্ফেসে, তো এখানে আসলে এন জিরো হবে।
সো আলটিমেটলি ওই ক্ষেত্রে আমার এই কন্ডিশনটা দিলেই হবে, n মাইনাস এক্স ইকুয়াল টু nz। ঠিক আছে, এই যে এখানে আমাদের ওই রিজন গুলো আরো ডিটেলস দেখানো আছে। এটা মাইনাস ডাব্লিউপি, এটা এক্সপি, এটা ডাব্লিউএন, এটা এক্স, এই হচ্ছে আমাদের রিজন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে সিমিলারলি এখন তাহলে আমরা এখন এন রিজনের জন্য এটা করতে পারবো। এন রিজনে হচ্ছে আমার হোল হচ্ছে আমার মাইনরিটি এরিয়া। তাহলে হোলের জন্য আমরা ডিফিউশন ইকুয়েশনটা লিখতে পারি, যেটা হচ্ছে ডিফিউশন প্লাস ইলেকট্রনিক হোল জেনারেশন মানে ট্রান্সপোর্ট ইকুয়েশন। এটার জন্য আমরা লিখতে পারি এইভাবে, যেটা হচ্ছে গ্রেটার দেন ডাব্লিউ এন থেকে হবে। এবং এটার ওই যে ওই বাউন্ডারি কন্ডিশনটা যেটা আসতেছে, এই যে এই সাইডের যে বাউন্ডারি কন্ডিশন ডাব্লিউ এন, এখানে বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে এটা, এই যে এটার মতোই, n ইকুয়াল টু n স্কোয়ার এক্সপোনেনশিয়াল pv বাই kt। আচ্ছা, তো এটা গেল একটা কন্ডিশন। আর সেকেন্ড যেটা হচ্ছে ওটার মতোই, যে ইলেকট্রন হোল গুলা যেগুলা মানে বাউন্ডারিতে আসবে তারা রিকম্বাইন করবে। এখন যেটা হচ্ছে যে হোল রিকম্বাইন করলে যেটা হবে যে এখানে যেহেতু এটা হোলের কারণে যেহেতু কারেন্টটা হচ্ছে, সে এখানে একটা মাইনাস আসছে। এটার এক্সপ্লেনেশনটা আমি গতদিন দিয়েছিলাম যে কেন স্লোপের সাথে নেগেটিভটা স্লোপের ইয়ার সাথে রিলেটেড, নেগেটিভ সাইনের সাথে রিলেটেড কিভাবে আসে সেটা আমি দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এটা একটা কন্ডিশন। আর সেকেন্ড যে কন্ডিশন এটা তো এখানে আছে। আর ওই যে ওটার মতো যদি হয় যে অনেক বড় হয়ে যায় ডিভিশন লেন্থটা, তাহলে যেটা হবে যে এখানে আসলে এটা পি জিরো হবে। এই এন ইকুয়াল টু এক্স এন এ, সরি পি ইকুয়াল টু এক্স এন, পি এক্স এন এ গিয়ে এটা পি জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে সবই গেল। আচ্ছা এই পর্যন্ত তো বোঝা গেছে নাকি, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকা মানে হচ্ছে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় এখানে আবার লিখছে যে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে যে ইএফএন আর ইএফপি অ্যাক্রস দ্য জাংশন কনস্ট্যান্ট, সো এটা আসলে কিউবি হবে ইএফএন এক্স মাইনাস ইএফপি এক্স। আচ্ছা ঠিক আছে। তো, আর এনপি ইকুয়াল টু এন স্কয়ার কিভাবে আসছে, এটা এই যে এই রিলেশন থেকে আসছে। যে আমরা জানি যে সেমিকন্ডাক্টর ইকুয়েশন থেকে আমরা জানি যে যখন আমার এন ইকুয়াল টু হবে ইন্ট্রিনসিক না, যখন ডোপ সেমিকন্ডাক্টর হবে, ডোপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তার এন ইকুয়াল টু হচ্ছে এনআই মাইনাস এনআই এক্সপোনেনশিয়াল ইএফএন মাইনাস ইআই বাই কেভি। আর পি হচ্ছে এনআই এক্সপোনেনশিয়াল ইআই মাইনাস ইএফপি বাই কেভি। এটা হচ্ছে এখানে একটা হচ্ছে ইলেকট্রন ফার্মি লেভেল। এখন ইকুইলিব্রিয়াম ক্ষেত্রে এই এফ আর এফ সেম থাকবে, সো আসলে আলটিমেটলি টোটাল জিনিসটা জিরোই হয়ে যাবে। আর যদি ইকুইলিব্রিয়াম না হয় মানে ফার্মি লেভেলে স্পিড থাকে, তখন আসলে এটা এরকম। এটা কিভাবে আসছে এটা জাস্ট দেখা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি ডিপ্লেশন রিজনে। আচ্ছা ডিপ্লেশন রিজনে কি হবে? ডিপ্লেশন রিজনে যেটা হবে যে এখানে যতগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন, ফটো জেনারেশন, এরা সবাই সুইপ হয়ে যাবে আনলেস তারা কিছু রিকম্বাইন হয়। এটা খুবই আনলাইকলি আর খুবই স্মল চান্স থাকতে পারে, বাট স্টিল হতেও পারে। যেটা হচ্ছে যে ডিপ্লেশন রিজনে যেটা হবে, যেহেতু এখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড আছে, তো এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার সাথে সাথে তারা সুইপ হয়ে চলে যাবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে তারা সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা এখানে যদি দেখি যে আসলে আমাদের টোটাল যে ফটোভোলটাইক সেলের কারেন্টটা, এটা কন্ট্রিবিউশন আসবে তিনটা রিজন। প্রথম হচ্ছে পি রিজনে ইলেকট্রনের ডিফিউশন, এন রিজনে হোলের ডিফিউশন, এবং স্পেস চার্জ রিজনের ড্রিফট। সেই তিনটা কারেন্টকে অ্যাড করলে আমি টোটাল কারেন্টটা পাবো। মানে টোটাল কারেন্ট এগুলো অ্যাডিটিভ, একা একা ক্যান্সেল করতেছে। ঠিক আছে, সো এখানে এরা যেটা বলছে এটা হচ্ছে জেএসসিআর বা স্পেস চার্জ রিজনের যে কারেন্ট, সেটা হচ্ছে এই যে মাইনাস ডাব্লিউপি থেকে ডাব্লিউএন, এটার ভিতরে ইউ মাইনাস জি। ইউটা হচ্ছে আমার এখানে যদি ইয়া থাকে সেটা, ইউ মানে হচ্ছে রিকম্বিনেশন আর জি হচ্ছে জেনারেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এখানে JSCR is equal to the JSCR is equal to both the net electron current generated by এত between এত থেকে এত মানে ডিপ্লেশনের ভিতরে and to the net hole current generated by এত। যাই হোক, মানে এখানে ইলেকট্রন হোলের কন্টিনিউয়াস মানে স্যামলটেনিয়াস ড্রিফটের কারণে যেটা আসতেছে সেটা। আচ্ছা, আর এটা যদি আমরা স্পেকট্রালি দেখি, যে এটা যদি একটা সার্টেন এনার্জির জন্য দেখি, তাহলে টোটাল কারেন্ট হবে এনার্জি রেসপেক্টে মাল্টি ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এন তো জানি, ইউ তো জানি,
ইউ যদি থাকবে, আমার যদি এনপি যদি থাকে ইন দ্য গিভেন ফর্ম অফ রিকম্বিনেশন রেট, তাহলে আমরা এখানে ইউটা জানবো। আর যেটা হচ্ছে আমার এই যে ঠিক ডিপ্রেশন রিজনে আমার যে পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার অ্যাবজর্ব সেটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল কারেন্ট ডেনসিটি আমরা আগে বললাম যে টোটাল কারেন্ট ডেনসিটি হবে আসলে তাহলে তিনটার এডিশন। একটা হচ্ছে আমার, এবং টোটাল কারেন্ট ডেনসিটি দেখেন এখানে কিন্তু কারেন্টটা কি হবে, কন্টিনিউয়াসলি যদি আমরা চিন্তা করি, কারেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকতে হবে। ফটোভোল্টাইক সেলের ভিতর দিয়ে আপনি যে কোনো পয়েন্টে কারেন্ট দেখেন, টোটাল কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে। So এখানে কোনো ধরনের ইয়া হবে না, আনলেস গ্রেন বাউন্ডারি টাউন্ডারি থাকে, ওগুলো অন্য জিনিস, কিন্তু আলটিমেটলি এখানে কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, মানে আপনি যে পয়েন্টে কারেন্ট অ্যাড করেন না কেন টোটাল কারেন্ট সেম হবে। তো আমরা যদি এখন দেখি যে আসলে আমার টোটাল কারেন্ট, তাহলে আমরা বলতে পারি যে পি রিজনের এই যে এজটাতে, মানে ডিপ্লেশনের এই এজে, এখানে যে কারেন্ট পি রিজন থেকে আসতেছে কন্ট্রিবিউশন সেটা, এই স্পেস চার্জ রিজনের কন্ট্রিবিউশন যেটা সেটা, আর এন রিজনের এই এজটাতে যেটা সেটা, এই তিনটাকে অ্যাড করলে আমি যে কারেন্টটা পাবো এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। বা এটা আপনি অন্য যে কোনো পজিশনও করতে পারেন, কিন্তু আলটিমেটলি একই কথাই আছে। ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমার এই জে এন, ওই যে বললাম যে ডিপ্লেশন এই যে ডিফিউশন কারেন্ট অফ দ্য পি রিজন, ম্যাগনেটিক এরিয়া, ইলেকট্রন ম্যাগনেটিক এরিয়া, ডিপ্লেশন এই যে হোল ম্যাগনেটিক এরিয়ার ডিফিউশন কারেন্ট, আর হচ্ছে স্পেস চার্জ রিজনের কারেন্ট। এই তিনটে। এদেরকে আপনি চাইলে এভাবে স্পেকট্রালি ডিস্ট্রিবিউট করে ইন্টিগ্রেশন করতে পারেন এনার্জি রেসপেক্ট। আচ্ছা। আর এটা দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এটা জাস্ট এই রিলেশনটাকে একটু ভেঙে লিখছে, এই যে জেপি মাইনাস ডাব্লিউপি টা কিভাবে আছে এটাকে একটু ভেঙে লেখ। আচ্ছা। তো এখন এই জিনিসগুলো আপনারা, এই যে জে এন ই মাইনাস ডাব্লিউপি, জেপিই ডাব্লিউ এন, এরা আমরা কোথা থেকে পাবো? এই ইকুয়েশন গুলো আমরা আগে দেখছি, যে আমরা যখন আলটিমেটলি এই দুটি ইকুয়েশন সলভ করে যখন আমরা পি টা পেয়ে যাব, পি এর একটা প্রোফাইল পাবো, এই পি প্রোফাইলটা যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু যে কোনো পয়েন্টে আসলে এটা বের করতে পারবো, হোল কারেন্ট আর যে কোনো পয়েন্টে ইলেকট্রন কারেন্ট। ঠিক আছে। তাহলে হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্ট আমরা যখন যে কোনো পয়েন্টে বের করতে পারবো, আলটিমেটলি যেটা হবে আমার ওখান থেকে আমি তাহলে এই দুটা কারেন্ট বের করে ফেলতে পারবো। ঠিক আছে। এই যে এই দুটো কারেন্ট বের করে ফেলতে পারবো। ঠিক আছে। জেপি ডাব্লিউপি মাইনাস ডাব্লিউপি আর জেপি ডাব্লিউ। আচ্ছা। এরপরে একটু আনইন্টারেস্টিং পার্ট, এটা আসলে এই অ্যানালিটিক্যাল ইকুয়েশন। তো এটার যে সলিউশন গুলা, এটার যে এই যে আমাদের যে ইকুয়েশন 6-15টা কোনটা দিই, এটা হচ্ছে এই যে ইকুয়েশন, মানে এই টাইপের একটা এখন এটাকে যদি অ্যানালিটিক্যাল আমি সলভ করি, যে এই টাইপের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা এই কন্ডিশন গুলাকে এবং এই বাউন্ডারি কন্ডিশন গুলাকে স্যাটিসফাই করবে, তাহলে এটা অ্যানালিটিক্যাল মডেল। এখন আপনি কিন্তু এখানে কথা আছে, এটাকে আপনার অ্যানালিটিক্যাল সলিউশন করতে হবে নট নেসেসারি, আপনি এখনো এটাকে নিউমেরিক্যালি সলভ করতে পারবেন। এটাকে চাইলে আপনি 1D গ্রিড বলেন, 2D গ্রিড বলেন, 3D বলেন, যে কোনো ডিরেকশনে আপনি এটাকে কি করতে পারবেন, এটাকে 2 ডাইমেনশনাল অ্যানালিসিসও করতে পারবেন, 1D অ্যানালিসিস করতে পারবেন, 3D অ্যানালিসিসও করতে পারবেন। এটাকে চাইলে আপনি ওই যে ফাইনাইট ডিফারেন্স মেথড বা ফাইনাইট এলিমেন্ট মেথড যেভাবেই হোক, এই ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটাকে নিউমেরিক্যালি সলভ করতে পারবেন। আর এখানে যেহেতু টেক্সট বুক, আর এখানে একটা অ্যানালিটিক্যাল সলিউশন থাকে। ঠিক আছে। এই অ্যানালিটিক্যাল সলিউশনের একটা ফর্মুলেশন, এটা নিয়ে আমি এত ডিটেল কিছু বলবো না, কারণ এটা আসলে বলার মতো কিছু নাই, এটা জাস্ট একটা সলিউশন। ঠিক আছে। এখানে যেটা হচ্ছে যে এন এর একটা জেনারেল সলিউশন হচ্ছে এরকম, কজ এবং সাইন হাইপারবোলিক ফর্মে আসবে। এখানে গামা এন একটা টার্ম আছে যেটা রিলেশন, আর এটাকে আপনি বাউন্ডারি কন্ডিশন দিয়ে সলভ করলে এন এর ভ্যালুটা এরকম, আর বি এন এর ভ্যালুটা এরকম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে যে এনটা যেটা আসবে, যেটা আমি বলছিলাম, এখন আপনারা যেটা বেসিক যে জিনিসটা বলছেন সেটা কিন্তু একই থাকবে সব জায়গায়, যে তাহলে আমরা যদি এ এন আর বি এন বের করি, তাহলে আমি মানে সোজা কথা হচ্ছে আমি ক্যারিয়ার ডেন্সিটি রিলেশনটা পেয়ে গেছি। তো ক্যারিয়ার ডেন্সিটি রিলেশন পেলে আমরা এখন ওই যে ড্রিফটের যে ডিফিউশনের যে ইকুয়েশন আছে, যে ডি ডিএন ডিএন বাই ডিএক্স বা ডিপি ডিপি বাই ডিএক্স, সেই রিলেশনটা আমরা এখন এই ডিপ্লেশন এজে অ্যাপ্লাই করবো। ঠিক আছে। ডিপ্লেশন এজ বলতে এখন পি সাইডের ক্ষেত্রে মাইনাস ডাব্লিউ, তাহলে সেক্ষেত্রে ওই এজে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে এরকম একটা কিছু আসবে। যাই হোক, তাহলে এখানে যেটা আসবে যে এটা হচ্ছে এরকম, এই এটাকে এখন এনার্জি রেসপেক্ট আমি ইন্টিগ্রেশন। ঠিক আছে। আচ্ছা, আর এই যে জেন ই মাইনাস ডাব্লিউপি, এটা রিলেশনটা হচ্ছে এরকম, এই হচ্ছে তাই।
এখানে দুইটা টার্ম, তবে এখান থেকে একটা জিনিস ব্রডলি বলি যে এখানে আসলে দুইটা টার্ম আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি একটু ভালো মতো খেয়াল করে দেখেন। এখানে দুইটা টার্ম আছে। আহ, একটা টার্ম আসতেছে হচ্ছে এই যে প্রথম যে টার্মটা দেখতেছেন, এটা আসতেছে কার জন্য? ফটো জেনারেশন। এই পার্টটা দেখেন, এই প্রথম যে ব্র্যাকেটের ভিতর পার্টটা আছে এবং তার সাথে একটা মাল্টিপ্লিকেশন আছে মাইনাস, এটা হচ্ছে ফটো জেনারেশনের জন্য। আর সেকেন্ড যে পার্টটা আসতেছে, তাহলে এটা আসতেছে কার জন্য? এটা আসতেছে আমার অ্যাপ্লাইড বায়াসের জন্য। মানে আপনি যদি এই টার্মটাকে জিরো করে দেন, তাহলে এই ইকুয়েশন গুলো টার্ম গুলো দেখেন, এই ইকুয়েশন গুলো যেহেতু লিনিয়ার সুপারপজিশন আছে, দ্যাট মিনস আপনি এই ইকুয়েশনটাকে আপনি দুইবার সলভ করতে হবে। ঠিক আছে, ডার্ক কারেন্টের জন্য একবার, আর ইয়ার কারণে একবার। যেটা হচ্ছে যে আমরা যদি এই ইকুয়েশন গুলোকে সলভ করি, যেটা হচ্ছে যে এই ইকুয়েশনে আমি যদি এই টার্মটাকে জেনারেশন টার্মকে জিরো করে দিই, তাহলে এখান থেকে আমি কি পাবো? ডার্ক কারেন্টটা পাবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে সলিউশনটা আমি পাবো, তখন সেটা আসবে আমার ডার্ক কারেন্ট। আর এটা এবং এই ডার্ক কারেন্টের ক্ষেত্রে তো এই এই যে আমার এই ইয়াগুলা যেটা আছে, এই কন্ডিশন গুলা হতে কিছু চেঞ্জ হবে। আর যদি আমি এই কোয়েশনটাকে আন্ডার জেনারেশনে আমি সলভ করি, তাহলে আমি কি পাবো? ফটো কারেন্ট পাবো। ঠিক আছে, ফটো কারেন্ট একটা বায়াস পাবো। আর যদি আমি এক্স্যাক্টলি এটাকে শর্ট সার্কিট কন্ডিশনে সলভ করি, তাহলে ভিটাকে জিরো করে দিলে আমি এখানে শর্ট সার্কিট কারেন্টটা পাবো। আচ্ছা যাই হোক, তো এই যে আমরা বললাম যে এটা আসলে মোট জেনারেল একটা ইকুয়েশন, তাহলে এটাকে আমরা সলভ করতে পারি। এটা দুইটা কন্ট্রিবিউশন আসবে, একটা হচ্ছে আন্ডার বায়াস আর একটা হচ্ছে আন্ডার ইলিমিনেশন। সিমিলারলি আমরা তাহলে জেএন যেহেতু বের করছি, ইলেকট্রন মাইনরিটি এজ এ মাইনরিটি ক্যারিয়ার, এটার কন্ট্রিবিউশনটা বের করছি। তাহলে সিমিলারলি আমরা এখানে হোলের জন্য বের করতে পারবো। হোলের কন্ট্রিবিউশনটা আসবে কিভাবে? যে এন রিজনে হোলের কন্ট্রিবিউশন, তাহলে এন রিজনে হোলের কন্ট্রিবিউশন আসবে এরকম কিছু। ঠিক আছে, এখানে এবং এটারও একটা কন্ট্রিবিউশন থাকবে, যেটা হচ্ছে লাইটের জন্য আর একটা হচ্ছে বায়াসের জন্য। ঠিক আছে, আপনি চাইলে এগুলাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করে দেখতে পারেন, এবং ওটা একই আসবে, ওটা আরো মোর অ্যাকুরেট আসবে। আচ্ছা, আরেকটা যেটা থাকতেছে, থার্ড কন্ট্রিবিউশন যেটা আসতেছে স্পেস চার্জ। স্পেস চার্জের ক্ষেত্রে এখন, স্পেস চার্জের ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে এটারও দুইটা কন্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে রিকম্বিনেশনের কারণে, যেটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে জেনারেশনের কারণে, এটা হচ্ছে জি। এবং রিকম্বিনেশনের কারণে যেটা হবে আর জেনারেশনের কারণে যেটা হবে, একটা একটা অপোজিট ডিরেকশন হবে। আর রিকম্বিনেশনটা কন্ট্রিবিউট করবে ডার্ক কারেন্টের দিকে, মানে ডার্ক কারেন্টের দিকে কন্ট্রিবিউশন করবে রিকম্বিনেশনের কোন পার্টটা? রেডিয়েটিভ পার্টটা। আর যেটা আসতেছে বাকি যে দুইটা, শর্টলি রিড হল আর ওজে, এই দুইটা কন্ট্রিবিউশন আসবে আসলে আন্ডার ফটো জেনারেশন। ঠিক আছে, মানে যেটা হচ্ছে যে এখানেও আসলে আমরা এটাকে আরেকটু ভাগ করতে পারি, স্প্লিট করতে পারি। একটা আসতেছে আন্ডার ফটো জেনারেশন, স্পেস চার্জের জন্য কন্ট্রিবিউশন, আর একটা হচ্ছে আন্ডার রিকগনিশন। ঠিক আছে, আচ্ছা। এখানে এটা বলছে যে বায়াস ডিপেন্ডেন্ট আর লাইট ডিপেন্ডেন্ট কারেন্টস আর अगेन ইন্ডিপেন্ডেন্ট এন্ড অপোজিট ইন সাইড। আচ্ছা, যদি এখানে একটা কথা বলছে যে যদি ডোমিনিয়ন রিকম্বিনেশন প্রসেস হয় এসআরএইচ তো দ্য ট্র্যাপ স্টেটস, তাহলে এখানে আমার কারেন্টটা এরকম একটা এক্সপ্রেশনে আনাতে হয়। যে রেকম্বিনেশন এটা হচ্ছে এরকম একটা কিছু আসবে, আর এটাকে যদি ভোল্টেজের রেসপেক্টে দেখি, এরকম একটা ভোল্টেজের রিলেশনে আসবে। ঠিক আছে, মানে এনআরপি এর যে ওই যে আপনি অ্যানালিটিক্যাল সলিউশন থেকে বের করছিলেন, সেই অনুযায়ী যদি বসানো। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে মোদ্দা কথা হচ্ছে যে আমার এখানে এটাকে ভাগ করা যায় দুই ভাগে। আর জেনারেশনের জন্য যেটা আসবে, এটা তো খুবই সিম্পল। জেনারেশনের ক্ষেত্রে যেটা হবে যে দেখেন, আমার এখানে যে জেনারেশনটা হবে সেটা হচ্ছে যে আমার প্রথমে যে একটা সার্টেন এনার্জিতে ইনপুট ইনসিডেন্ট ফোটন ফ্লাক্স, সেটা থেকে রিফ্লেক্ট হয়ে যেটা বা ব্যাক হচ্ছে সেটা বাদ, তারপরে সেটা ঢুকলো। আর ঢুকার পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই, ও এটা তো অলরেডি করে ফেলছে ইন্টিগ্রেশন, মানে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করে ফেলছে, তাহলে ওখানে যে ওই ইকুয়েশনটা আপনার লিখতে হবে। এই যে কোথায় গেছে, কিছুক্ষণ আগে একটু দেখলাম, এই যে মানে এই বিএস এর যে এক্সপ্রেশনটা আছে এই জেনারেশনের ভিতরে, ওটা দিয়ে এটাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এইভাবে। ঠিক আছে, এটা করে ওরা অলরেডি করে ফেলছে দেখে আর এক্সপ্রেশনটা চলে আসছে। আচ্ছা, এখানে তাহলে জেনারেশনের জন্য এই এক্সপ্রেশনটা আসছে। ঠিক আছে, হুম। এখানে যেটা সোজা কথা হচ্ছে যে দেখেন, এখানে যেহেতু জেনারেশনের ক্ষেত্রে যেটা আমরা এখানে রিকম্বিনেশনকে আলাদা করে দিচ্ছি, তার মানে এখানে যে যে কটা ক্যারিয়ার ইলেকট্রন হল জেনারেট হচ্ছে, তারা সবাই আসলে কারেন্টে কন্ট্রিবিউট করতেছে। ঠিক আছে, তো এটা সোজা কথা হচ্ছে যে নাম্বার অফ ফটোনস অ্যাবজর্ব, মানে অ্যাবজর্ব হওয়া মানে যদি তারা অ্যাবজর্ব হয়, তাহলে তারা জেনারেট করবে ইলেকট্রন হল। তো এটা হচ্ছে আমার এই কারেন্ট জেনারেশন। আচ্ছা, তাহলে এই দুটাকে আমরা এখানে অ্যাড করতে পারি।
প্রথমে হচ্ছে যেটা একটা স্পেশাল কন্ডিশন বলছিল, যদি শর্টলি রিড হলটা ডমিনেন্ট হয় তাহলে সেটা কন্ডিশন, আর এটা হচ্ছে তার জেনারেশন কন্ডিশন। তাহলে এই যে আমাদের এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, এই এই কারেন্ট, এই রিকম্বিনেশন কারেন্ট, জেনারেশন কারেন্ট ইন দ্য স্পেস চার্জ, তারপরে ড্রিফট, সরি নিউট্রাল নিউট্রাল রিজন গুলাতে যে ইলেকট্রন হোল মাইনরিটি ক্যারিয়ারের যে ডিফিউশন কারেন্ট এট দ্য এজ অফ দ্য ডিপ্লেশন রিজন, সেই সেগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো? টোটাল কারেন্টটা পাবো। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। আর এটার সাথে এখানে একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমরা যে এখানে রিকম্বিনেশনটা যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু আরেকটা কন্ট্রিবিউশন আসা উচিত, সেটা হচ্ছে রেডিয়েটিভ রিকম্বিনেশন। এবং রেডিয়েটিভ রিকম্বিনেশনটা ডোমিনেট হবে কখন? ডার্ক কন্ডিশন। ঠিক আছে, কারণ ওখানে আসলে ডার্ক কন্ডিশনে যেহেতু আমার কোনো এক্সেস ক্যারিয়ার নাই, তো মানে ওখানে অল্প কিছু এক্সেস ক্যারিয়ার আসবে স্প্লিটিং এর কারণে, বা আমার যেটা এক্সেস ক্যারিয়ার না, ঠিক এটা নন ইকুইলিব্রিয়াম। কেউ কি কিছু বলতেছেন নাকি? আম্মুই আমারে বলছে হুট করে, কথা আর বলা হয়নি। আচ্ছা, একটু আমি যেদিন কেউ আসছি একজন কথা বলছেন, মিউট করেন। যেদিন আসছি ওই দিন। তৌফিক আহমেদকে মিউট জি করেন আপনার মাইক। আসসালামু আলাইকুম স্যার। আহ আপনি কথা বলতেছিলেন, এই জন্য মাইক বললাম যে মিউট করেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত কি বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছিলাম যে পিএন জাংশন ইন দ্য ডার্ক। আচ্ছা, পিএন জাংশন অন দ্য ডার্ক। আচ্ছা, পিএন জাংশন অন দ্য ডার্ক বলতে এখানে একটা নিউমেরিক্যাল, আচ্ছা ডার্ক মানে যেটা হচ্ছে যে যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন হতো, তার মানে এখানে কোনো ধরনের বায়াস নাই, কোনো ধরনের ইলুমিনেশন নাই, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে আমার এখানে কি হবে? কোনো ধরনের কারেন্টও থাকবে না। তো কোনো কারেন্ট না থাকা মানে কি, যে থার্মাল জেনারেশন আর রিকম্বিনেশনের যে কন্ট্রিবিউশন, সেটা এরা একটা একটা ক্যান্সেল করে। ঠিক আছে, তো ক্যারিয়ার পপুলেশন গুলো অবশ্যই তাহলে এটা অবশ্যই করতে হবে যে আমার এন টাইপের, পি টাইপ রিজনে আমার হোল কনসেন্ট্রেশন হচ্ছে আমার এন এর সমান, ডোপিংস কনসেন্ট্রেশনের সমান, আর ইলেকট্রন কনসেন্ট্রেশন হচ্ছে এন জিরো। সিমিলারলি এন টাইপ রিজনের ক্ষেত্রে আমরা এন এন ডি আর পি জিরো লিখতে পারি, আর পি এন ইকুয়াল টু এন এস। আচ্ছা, এখানে দেখেন যে ক্লিয়ারলি দেয়ার উইল বি নো মাইনরিটি ক্যারিয়ার ডিফিউশনস as currents in either neutral region, and the fact that Pn equal to n square in the spatial region means that there is no net recombination. আচ্ছা, তার মানে এখানে কোনো ধরনের আলাদা ইয়া নেই, মানে কোনো রিকম্বিনেশনের কারণে এক্সট্রা কোনো কারেন্ট আসবে না, কিছুই আসবে না। তার ব্যান্ড প্রোফাইলটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে তার ব্যান্ড প্রোফাইল, একটা ইউনিক ফার্মি লেভেল আছে সবচেয়ে। এবং এখান থেকে ব্যান্ড প্রোফাইল অনুযায়ী যদি আমরা ইয়াটা করি, ইলেকট্রন হোল পেয়ারটা দেখাই, ক্যারিয়ার ডেন্সিটিটা দেখাই, এরকম আছে। ঠিক আছে, এখানে এই যে এখানে কিছু নিউমেরিক্যাল ভ্যালু গুলো এখানে দেওয়া আছে, যে কিভাবে এটা বের করছে। ঠিক আছে, এখন আমরা যদি বায়াস থাকে, তো বায়াস দিলে তো বোঝা যাচ্ছে যে এখানে ফার্মি লেভেলটা স্প্লিট হয়ে যাবে। এবং ফার্মি লেভেল যদি স্প্লিট হয়ে যায় তাহলে আসলে কি হবে? এটার ক্ষেত্রে কি একই ভ্যালু ছিল? আচ্ছা, সম্ভবত এখন বায়াস যদি দেওয়া হয় তাহলে বিল্ট ইন পটেনশিয়াল ব্যারিয়ার রিডিউস হয়ে যাবে। কারণ হচ্ছে বায়াস যদি ফরওয়ার্ড বায়াস দিই, তাহলে যেটা মানে আগে যে বিল্ট ইন পটেনশিয়ালটা ছিল ব্যারিয়ারটা, এটা এখন কমে একটু কমে যাচ্ছে। ঠিক আছে, এখন মেজরিটি ক্যারিয়ার গুলা কি করতে পারবে এখন? তাহলে এই ব্যারিয়ারটা ক্রস করে এদিকে চলে আসতে হবে। মানে তাদের যে এই থার্মিওনিক ইমিশন প্রসেসটার মাধ্যমে তারা যেদিকে আসছিল, এই প্রসেসটা এখন মোর ডমিনেট। ঠিক আছে, আচ্ছা, ইনজেকশন অফ মেজরিটি ক্যারিয়ার বলে এটাকে, ইনজেকশন অফ মেজরিটি ক্যারিয়ার বলতে পারে, বা যাই হোক, যেভাবে। আচ্ছা, তো ব্যান্ড প্রোফাইলটা তখন দেখতে হবে এরকম। তাহলে আমরা যদি এখন একটু দেখি আগে কেমন 17। আচ্ছা দেখেন, আগে কিন্তু এন রিজন, এটা কি ছিল? পি রিজন, আর এখানে ছিল এন রিজন, ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। আর এখন দেখেন এই পি রিজনটা সম্ভবত আগের চেয়ে একটু বাড়ছে। 17 এখানে তো দেখে ভিজুয়ালি বোঝা যাচ্ছে না, আগের চেয়ে একটু বাড়া কথা। হ্যাঁ, 22 যেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানেও আমার এটাতে কত ছিল? অ্যারাউন্ড 16, এটা হয়তো 15 ছিল। হ্যাঁ, একটু হয়তো বাড়ছে, এই স্কেলটা থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি প্লট করেন দেখবেন যে বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন দ্য ডার্ক, যেহেতু ডার্ক কন্ডিশন, আমার এখানে কোনো ধরনের ইলুমিনেশন নাই, সো বিএসসি ইকুয়াল টু জিরো, অল টার্মের জন্য বিএসসি ইকুয়াল টু জিরো। তাহলে ডার্কের জন্য যেটা হবে, আমার ডার্ক কারেন্টটা কি হবে? জে এন মাইনাস ডাব্লিউ পি, জে পি প্লাস ডাব্লিউ এন প্লাস জে স্পেস চার্জ হবে।
এখন জেএন মাইনাস ডাব্লিউপি টা কি আর জেপি ডাব্লিউ টা কি, এটা আরো এটাকে আমরা যে সলিউশন করলেই পাবো এই কন্ডিশন গুলা থেকে। এখান থেকে আসবে, কোথায় গেল, এই যে এই কোশ্চেন গুলো সলভ করলে এখানে আমরা জিটাকে জিরো করে দিই। ঠিক আছে, জিটাকে জিরো করে দিলে আমার এখানে অ্যানালিটিক্যাল সলিউশন। তাহলে এখানে যেটা আসতেছে, কোথায় গেল, এই যে এটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে ডার্ক কন্ডিশনে দেখবো যে ইলেকট্রনের ম্যাগনেটিক ক্যারিয়ার এট দ্য এজ অফ ডিপ্লেশন রিজন, হোল ম্যাগনেটিক ক্যারিয়ার কন্ট্রিবিউশন এট দ্য এজ অফ ডিপ্লেশন রিজন এন্ড স্পেস চার্জ রিজনের ড্রিফট কন্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে এখানে আমার এই যে দুইটা কারেন্ট, এই দুইটা কারেন্টের রিলেশন তো আমরা জানি, এক্সপোনেনশিয়াল কেভি বাই কেভিটি মাইনাস জেএন মাইনাস ডাব্লিউপি জেপি ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, ইন দিস লিমিট পি এক্স এন্ড এন এক্স হ্যাভ সিম্বল ফর্মস। আচ্ছা, ইন দিস লিমিট, আচ্ছা এটা হচ্ছে কোথার কথা, কোন জায়গার কথা বলবো, PX ও আচ্ছা, পিএক্স এর এনএক্স হচ্ছে যেটা ওই যে মানে এইচ থেকে দুই দিকে যেভাবে এটা ইয়া হয়ে যাচ্ছে, মানে জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি এটা সম্ভবত এরকম হবে। আমরা যদি দেখি, আচ্ছা এখানে কি বলছে, এটা বলছে যে এক্সপোনেনশিয়াল এক্স প্লাস ডাব্লিউ পি বাই এল এন, এক্স প্লাস ডাব্লিউ, আচ্ছা, হুম, মানে আলটিমেটলি যেটা হবে যে আমরা যদি এখানে দেখি ক্যারিয়ার কনসেন্ট্রেশন গুলো এইভাবে কমে যাবে। ঠিক আছে, দুই সাইডে, এটা এখানে বোঝানো হচ্ছে অ্যাক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, দেখেন এই যে এক্সপোনেনশিয়ালি যে কমে যাচ্ছে, এটা আরেকটা জিনিস যেটা বোঝানো হচ্ছে, যে এটা আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আহ, এটার এক্সপ্রেশনটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মোবাইল মাইনরিটি ক্যারিয়ার ডেনসিটি সিগনিফিক্যান্ট অনলি উইদিন দ্য ডিফিউশন লেন্থ অফ দ্য ডিপ্লেশন রিজন। তার মানে এই যে ডিস্টেন্স, এই যে তারা যেভাবে এক্সপোনেনশিয়ালি ড্রপ করলো, এটা তার ডিপ্লেশন রিজনের এজ থেকে ডিফিউশন লেন্থের ভিতরেই থাকবে। ঠিক আছে, এরপরে আসলে এটা খুব একটা চেঞ্জ হবে, সেটাই বলা হচ্ছে। এবং এরপরে হলে আসলে এটা মোর লাইকলি টু বি লস্ট বাই রিকগনিশন বিফোর, ইভেন বিফোর রিচিং দ্য জাংশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন, এবং এখানে যেহেতু বোধ জেএন এবং জেপি এরা দুটাই কি আসতেছে এখান থেকে, আমার মাল্টিক্যারিয়ার ডিফিউশন থেকে আসতেছে। তো আমরা এখানে আসলে এই দুটাকে একসাথে যদি অ্যাড করি, ঠিক আছে, এই দুটাকে অ্যাড করলে আমাদের এরকম একটা রিলেশন আছে, কিউ এন স্কোয়ার জে ডিফিউশন জিরো, একটা এটা অনেকটা ডায়োডের স্যাচুরেশন কারেন্টের মতো এখানে, এটা যে কিউ এন স্কোয়ার টি ডিএন বাই এন এল এন ডিপি বাই এন পি এল পি, এটা ইন্টু এক্সপোনেনশিয়াল কিউবি বাই কেভিটি মাইনাস। ঠিক আছে। আচ্ছা, ইনক্লুডিং দ্য ফাইনাইট লেয়ার থিকনেস এন্ড সারফেস ভেলোসিটি চেঞ্জ দ্য ভ্যালু। আচ্ছা, এখানে আরো যদি আমরা এখানে ফাইনাইট লেয়ার থিকনেস এবং সারফেস ইনফরমেশন ভেলোসিটি যদি অ্যাড করতাম, তাহলে এটা ভ্যালুটা যে ডিফারেন্ট চেঞ্জ হতো, বাট নট দ্য বায়াস ডিপেন্ডেন্স, এটা বায়াসের উপর এটা কোনো ডিপেন্ডেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আসতেছে রিকম্বিনেশন কারেন্ট। আচ্ছা, রিকম্বিনেশন কারেন্টটা তো আমরা এখান থেকে দেখতেই পারি যে দ্য রিকম্বিনেশন কারেন্ট ফ্রম দ্য ডিপ্লেশন রিজন ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই, ওই রিকম্বিনেশনটাকেও আমরা এইভাবে রিলেট করতে পারি, যেটা হচ্ছে 6-43। 6-43টা কি ছিল, 6-43টা ছিল হচ্ছে আসলে এই যে এটা, মানে এই যে 6-43টা আসলে এই ফর্মে আসছে। এখন এটাকে আর কি বলতেছে দেখি, আর এখানে যেটা বলছে the recombination concept is given by has the approximate form। আচ্ছা, এটাকে ওরা এইরকম একটা রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করছে। এটা আসলে 6-43 বলছে, তো এটা 6-43 না বলে আরো আরেকটু এর ঠিক আগের ওই কোয়েশনটা দিয়েও করা যায়, যেখানে ওই যে এটা বলছে যে যেখানে আমার এটা স্যাচুরেশন যেটা টাইপের যে কনস্ট্যান্ট ফর্মটা আছে, সেটা হচ্ছে আমার কিউ এন আই ডাব্লিউ এন প্লাস ডাব্লিউ পি বাই স্কোয়ার রুট টাউ এন টাউ পি। আচ্ছা। আচ্ছা, এখন যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে আমরা ডার্ক কারেন্টটা যদি আমরা দেখি, যে ডার্ক কারেন্টের কন্ট্রিবিউশন আসতেছে ডিফিউশন থেকে, স্পেশাল রিজন থেকে, আর সাথে আরেকটা জিনিস আর এখানে দেখায় নাই, কারণ 6-43টা যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে শুধুমাত্র সক্রিয় হল রিকম্বিনেশনের কারণে, এবং সেটার সাথে আমরা এখানে আসলে আরেকটা কন্ট্রিবিউশন আনতে পারি, রেডিয়েটিভ রিকম্বিনেশন, এবং সেই সাথে হয়তো অজেও আসতে পারে। মানে এই টেক্সট বুককে তারা এই দুটাই দেখাইছে। আচ্ছা।
তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে 657 থেকে এটা হয়তো দেখা যাচ্ছে এটা ভুল লিখছে। 657 হবে যে রেডিয়েটিভ কারেন্ট হ্যাজ দ্য সেম বায়াস ডিপেন্ডেন্স অ্যাজ দ্য ডিফিউশন কারেন্ট। রেডিয়েটিভ কারেন্ট অবশ্যই, কারণ আমরা বলছিলাম যে রেডিয়েটিভ কারেন্ট হচ্ছে যে যখন আমার বায়াস ডিপেন্ডেন্স চলে আসবে, বায়াসের কারণে কিন্তু আমার ইলেকট্রন হোল পেয়ারের অ্যামাউন্টটা কমে যাবে, মানে চেঞ্জ হবে। সো ইলেকট্রন হোল পেয়ারের যখন বায়াস যত বাড়বে বা কোয়াজি ফার্মি লেভেলের স্প্লিটিং যত বাড়বে, আমার তাদের রিকম্বিনেশন হওয়ার, রেডিয়েটিভ রিকম্বিনেশন হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। আর এই জন্য তাদের এটা এক্সপোনেনশিয়ালি বায়াসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেমন এখানে যেটা বলছে যে দেখেন, দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ দ্য টার্মস ডিপেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিকম্বিনেশন ইন দ্য স্পেস চার্জ রিজন। যদি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হয় যেমন সিলিকন, তাহলে ডিফ্লেকশন লেন্থ আর লং কম্পেয়ার টু ডিপ্লেশন উইথ। সো ডিফ্লেকশন লেন্থ গুলো যেহেতু লং কম্পেয়ার টু ডিপ্লেশন উইথ, তো আসলে এখানে আমার নিউট্রাল রিজনে ভেরি লিটিল রিকম্বিনেশন অকার্স ইন ডিপ্লেটেড রিজন। সো এখানে আসলে যেটা হচ্ছে যে এই রিজনটাতে আমি যেটা বলছিলাম যে আসলে স্পেস চার্জ রিজনে আমার খুব একটা রিকম্বিনেশন হয় না। ঠিক আছে। তো এটা যেহেতু, কারণ স্পেস চার্জ রিজনে রিকম্বিনেশন হয় না কেন, কারণ এটার বাই ডিফল্ট স্পেস চার্জ রিজন দিয়ে যখন যাচ্ছে ইলেকট্রনটা, তার লাইফ টাইম যতটুকু, এখন যদি স্পেস চার্জের জন্য হতে পারে রিকম্বিনেশন, যদি তার লাইফ টাইমটা খুবই কম হয়, তার মানে সোজা কথা হচ্ছে একটা ইলেকট্রন যে রিজনে আছে, সেই রিজনে সে কতক্ষণ আছে তার উপর ডিপেন্ড করবে সে রিকম্বাইন হবে কিনা। স্পেস চার্জ রিজনের যে সুবিধাটা হচ্ছে, এখানে অলরেডি একটা স্লোপের ভিতরে সে, তো সে এখান থেকে খুব ফাস্টলি সে এখান থেকে বেরোয় আসতে পারে। তো আলটিমেটলি সে এখানে অল্প সময়তেই থাকে, তার লাইফ টাইমের আগেই সে বেরোয় যায়। তো এই জন্য তার এখানে আসলে রিকম্বিনেশন হওয়ার চান্সটা কম। আর ডিফিউশন যেটা হচ্ছে, সেখানে তো তাকে অনেকক্ষণ থাকতে হচ্ছে, ডিফিউজ হতে হচ্ছে, স্ক্যাটারিং করতে হচ্ছে, তো তার ওখানে চান্সটা বেশি। এটাই। তো ডার্কটা আসলে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে আমরা জানি যে আমরা এটাকে আইডিয়াল ডায়োডের ইকুয়েশনের মতো রিপ্রেজেন্ট করা যায়, যেটা হচ্ছে যে আমার আইডিয়াল ডায়োডের ইকুয়েশন গুলাকে যদি আমরা বলি যে আইডিয়াল ডায়োডের ইকুয়েশনটা কেমন ছিল, এরকম যে জে ডার্ক ইকুয়াল টু জে এস সি আর জিরো এক্সপোনেনশিয়াল কিউবি বাই কেবিটি মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হয় তাহলে অ্যাবজর্পশন অবশ্যই স্ট্রং, এবং এখানে এখানে রিলেটিভ রিকম্বিনেশন একটা ডোমিনেন্ট টার্ম হবে। ঠিক আছে। সো ডোমিনেন্ট টার্ম হলে সেক্ষেত্রে আমার জে ডার্কটা এইভাবে লিখতে হবে। আচ্ছা, আর যদি মোর দেন ওয়ান প্রসেস থাকে, যে এখানে আমার এটাও আছে ডার্কের জন্য, আমার রেডিয়েটিভ রিকম্বিনেশনও আছে, আবার শক্লি রিড হল রিকম্বিনেশনও আছে, সবগুলা প্রসেস ডোমিনেন্ট রিকম্বিনেশন স্পেশাল রিজনে, ইন দ্যাট কেস আমার ডার্ক হবে আসলে একটা মানে কম্বাইন্ড একটা এফেক্ট হবে। এখন এখানে হয়তো দেখা যাচ্ছে যে একটা যে নন আইডিয়ালিটি ফ্যাক্টর চলে আসছে। এই নন আইডিয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে আমার, মানে আইডিয়ালিটি ফ্যাক্টর বলাটাকে, ঠিক আছে, আইডিয়ালিটির ক্ষেত্রে m = 1, কারণ এখানে আসলে রেডিয়েটিভ ছাড়া আর কোনো কিছু ছিল না। আর এখানে আবার কি ইয়ার ক্ষেত্রে এই যে দেখেন নন আইডিয়ালিটি ফ্যাক্টরটা কেন আসে, দেখেন দুইটা কন্ডিশন থেকে আসতেছে। একটা হচ্ছে যে আমার নন রেডিয়েটিভ রিকম্বিনেশনের জন্য কিন্তু এখানে একটা 2 আছে, দেখছেন। আর এখানে এই রেডিয়েটিভের জন্য কোনো 2 নাই, এটা হচ্ছে 1। তার মানে আইডিয়াল ডায়োডকে আমরা বলতেছি সেই ডায়োডটা যে ডায়োডে কোনো ধরনের ট্র্যাপ নেই। এটা হয়তো আপনারা এতদিন এই জিনিসটা তো বুঝেন না, আপনারা তো নন আইডিয়ালিটি কি জিনিস এটা বলতেছেন, কিন্তু আইডিয়াল তখনই হবে যখন এখানে শক্লি রিড হল বা ও যে এই আননেসেসারি বা আনডিজাইরেবল প্রসেস গুলো যেগুলো অ্যাভয়েডেবল এগুলোতে নাই, সেটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড। আর রিয়েল ডায়োডে তো এই প্রসেস থাকবে, তো তাদের স্লোপ তো আর অ্যাকচুয়ালি এটার মতো হবে না, তাদের স্লোপ হবে এই দুটার মাঝামাঝি। ঠিক আছে, এটা 2ও না আবার 1ও না, 1 আর 2 এর মাঝামাঝি। ঠিক আছে, এই কারণে। তো যাই হোক, এই নন আইডিয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে এম। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে m = 1 হবে। আর যদি আইডিয়াল না হয় তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে বের করব। তো আসলে এখানে দেখা যাচ্ছে যে একই ডায়োডের ক্ষেত্রে আমরা বিভিন্ন বায়াসে আমরা দেখবো যে এই রিকম্বিনেশনের যে ফ্যাক্টর গুলা যেটা বললাম যে কোন প্রসেসটা মোর ডোমিনেন্ট, এটা ডিপেন্ড করে অনেক সময় বায়াসের উপরও ডিপেন্ড করে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে বিভিন্ন রকম ইয়ার ডার্ক কারেন্ট অফ এ নন আইডিয়াল ডায়োড resolve into contributions from diffusion and space charge region recombination। আচ্ছা, এখানে দেখেন ডিফিউশন আর স্পেশাল রিকম্বিনেশন গুলাকে সে আলাদা ভাবে এখানে দেখা ডিকম্পোজ করে নন আইডিয়াল ডায়োডের জন্য। ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা যেটা দেখতেছি যে কারেন্ট ডেন্সিটি যেটাকে লগ স্কেলে দেখানো আছে, এবং স্লোপ অফ লগ জে এগেন্স্ট ভি, as v increases the diffusion current overtakes the SCR recombination current and the slope of log j against v changes। আচ্ছা, যত আমার বায়াস বাড়াচ্ছি, দেখেন যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি, তত আমার কি হবে, ডিফিউশনটা মোর ডোমিনেট হবে কম্পেয়ার টু রিকম্বিনেশন। আচ্ছা। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে যত আমি এখানে দেখেছি যে
আরেকটা তো কোথায় গেল, স্লোপটাও যদি আমরা দেখি স্লোপটা কিন্তু এক 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 জায়গায় এক এক রকম। ইনিশিয়ালি স্লোপটা একরকম, তারপর আস্তে আস্তে স্লোপটা স্ট্রেট হয়ে যাচ্ছে। তো তার মানে বায়াসের সাথে এই যে এই কোন প্রসেসটা কতটুকু ডমিনেন্ট, এই জিনিসটার উপরে, এই বায়াসটার উপরে একটা রিলেশন আছে। ঠিক আছে। আচ্ছা, এবং লাইফ টাইমের একটা ব্যাপার আছে এখানে না, এই যে দেখেন যেখানে লাইফ টাইম যেখানে বেশি, কি বলছে জানি দাঁড়া, the plots are shown by the electron hole lifetimes are both equal to 1 millisecond and both equal to 1 microsecond. ডার্কের ক্ষেত্রে 1 মাইক্রোসেকেন্ড হলে তো অবশ্যই ডার্কের কারেন্টটা বাড়বে, কারণ হচ্ছে এখানে ইজিলি রিকম্বিনেশন হয়ে যাবে। আর এটার ক্ষেত্রেও এটা ছিল ডার্কের 1 মাইক্রোসেকেন্ড, স্পেসের জন্য 1 মাইক্রোসেকেন্ড, দুটোতে একই কার্ভ ইন্ডিকেট করতেছে। মানে এখানে বলতে তাহলে ডার্ক আর স্পেশাল রিজনের জন্য যেটা আসতেছে সেটাই আসলে ডার্ক পলিউশন, মানে সেটাই ডমিনেট ফ্যাক্টর। আচ্ছা, আর 1 মিলি সেকেন্ডের জন্য যেটা আসছে সেটা আস্তে আস্তে বাড়তেছে। 1 মিলি সেকেন্ডের জন্য ইনিশিয়ালি কম। 1 মিলি সেকেন্ডের জন্য অবশ্যই ডার্কের কন্ট্রিবিউশন তো 1 মিলি সেকেন্ডের জন্য কমই হবে, কারণ তার লাইফ টাইম বেশি, তো রিকম্বিনেশন হবে না। রিকম্বিনেশনের জন্য যেটা আসতেছে সেটা, আর ডিফিউশনটা আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, এটা আপনি একটু বই থেকে পড়েন, হ্যাঁ, এই মানে এই স্লোপটা আমি জাস্ট এখানে দেখাইছি। মেইন কথাটা হচ্ছে এটাই যে আসলে আমাদের বিভিন্ন নন আইডিয়াল যখনই হবে তখন মানে হচ্ছে এখানে বিভিন্ন রেডিয়েটিভ ছাড়াও অন্যান্য রিকম্বিনেশনের এফেক্ট, এবং সেই নন আইডিয়ালিটি ফ্যাক্টরটা বায়াসের সাথে চেঞ্জ হতে পারে, কারণ আসলে কোন রিকম্বিনেশন মেকানিজমটা ডমিনেন্ট এটা বায়াসের সাথে চেঞ্জ হয়ে যেতে পারে, অ্যাপার্ট ফ্রম ম্যাটেরিয়াল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে যে পিএন জাংশন আন্ডার ইলিমিনেশন, এবং ইলিমিনেশনের ক্ষেত্রে আমরা সোললি যদি ইলিমিনেশনের এফেক্টটা দেখি তাহলে আমরা এটাকে শর্ট সার্কিট কন্ডিশনে দেখি, কারণ শর্ট সার্কিটে আমার ভোল্টেজটা জিরো, বায়াসটা জিরো। সো আন্ডার শর্ট সার্কিট কন্ডিশনে যেহেতু আমার কোনো বায়াস নেই ইলিমিনেশনের জন্য, সো এটা হচ্ছে এরকম এই এনপি রিজনটা আসতেছে। আচ্ছা, হয়। আচ্ছা, তাহলে ইলিমিনেশনের জন্য আমরা যদি শুধু দেখি তাহলে আমরা এই যে এই লম্বা এই অ্যানালিটিক্যাল ইকুয়েশন গুলো দেখছিলাম, এখানে শুধুমাত্র আমার কোন টার্মটা থাকবে, এখানে আমার ফার্স্ট টার্মটা থাকবে যেটা হচ্ছে বিএস এর জন্য, আর সেকেন্ড যে এক্সপোনেনশিয়াল কে ভি বাই কেটি যে টার্মটা ছিল এটা আসলে থাকবে না, দুইটা ক্ষেত্রে থাকবে না, প্রথমটার ক্ষেত্রেও থাকবে না, সেকেন্ডের ক্ষেত্রেও থাকবে না। আচ্ছা, আর জেনারেশন কারেন্ট ইন দ্য স্পেশাল রিজন, এই স্পেশাল রিজনের জেনারেশন কারেন্টটা হবে 6/44। আচ্ছা, 6/44টা কি, এই যে এরকম, এখানে কিউবিএস, এটা তো আসলে ওটাই, যে ওই যে এটাকে আসলে ইন্টিগ্রেশন করছে এই জিনিসটা। এটাকে যদি আমরা আগে দেখি, আগে কি করছিলাম, 6/44টা কিছুক্ষণ আগে দেখছিলাম। আচ্ছা, এটা তো আসলে এটাই, এই জিনিসটা যে কিউবিএস 1 - r, এই ইকুয়েশনটা এখানে আবার লিখছি জেনারেশন। এটাই। তাহলে এখন আমরা যদি দেখি যে কম্বাইনিং দ্য টার্মস, শর্ট সার্কিট কারেন্ট যেটা আসবে বা স্পেকট্রাল ফটো কারেন্ট যেটা বলতে পারি, সেটা হচ্ছে আমার এই তিনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং এটাকে আমি স্পেকট্রালি ইন্টিগ্রেট করব, তাহলে আমি টোটাল কারেন্ট। ঠিক আছে। এখন আমরা অনেকদিন লেকচার ওয়ানে আমরা একটা কথা বলছিলাম যে কোয়ান্টাম এফিসিয়েন্সি। ঠিক আছে। কোয়ান্টাম এফিসিয়েন্সি আসলে কি? কোয়ান্টাম এফিসিয়েন্সি আমরা যদি বলি যে এখানে এখানে এরা সম্ভবত এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সিটাই বলছে, মানে এখানে আসলে দেখেন এই যে নিচের যে টার্মটা কিউবিএসই, এটা আসলে কি? এটা ধরা হচ্ছে যে আমার যে ইনসিডেন্ট স্পেকট্রামটা আছে, সোলার স্পেকট্রাম, তার যদি প্রত্যেকটা ফোটন ওই এনার্জি, প্রত্যেকটা ফোটনকে যদি আমি অ্যাবজর্ব করতাম, এবং প্রত্যেকটা ফোটনের জন্য আমি যদি একটা করে ইলেকট্রন হোল পেয়ার পেতাম, তাহলে আমার যে কারেন্টটা হতো সেটা হতো কি কিউবিএস ই, যদি কোনো রিকম্বিনেশন না হতো। আর প্র্যাকটিক্যালি এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়ালি এখানে কি কারেন্ট পাচ্ছি, এটা আসলে পাচ্ছি এটা, এটাকে আপনি কারেন্টও বলতে পারেন, বা এটাকে যদি আপনি কিউ দিয়ে ভাগ করেন তাহলে নাম্বার অফ কেরিয়ার বলতে পারেন, একই কথা। মানে সোজা কথা হচ্ছে আমার নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন বাই নাম্বার অফ এক্সট্রাক্টেড চার্জ কেরিয়ার। এক্সট্রাক্টেড হতে হবে, নট জেনারেটেড। এক্সট্রাক্টেড মানে যেটা আসলে আমার কারেন্ট থেকে ডিভাইস থেকে বের হয়ে আসতেছে সেটা। তাহলে এভাবে আমরা স্পেকট্রাল কোয়ান্টাম এফিসিয়েন্সি বের করতে পারি। আপনারা তো সিলভাকো টিকেটে দেখছেন এখানে ইকিউইউ আছে, আইকিউইউ আছে। সিলভাকো টিকেটে দুই ধরনের কোয়ান্টাম এফিসিয়েন্সি বের করতে পারি, যাই স্পেকট্রাল রেসপন্সও বোধহয় বের করা যায় সিলভাকো টিকেট। আচ্ছা, ফটো কারেন্ট এন্ড কোয়ান্টাম এফিসিয়েন্সি স্পেশাল কেস। আচ্ছা, স্পেশাল কেসটা এখানে এখানে কিছু স্পেশাল কেস বলছে, এই জিনিসটা আমি আসলে দেখা যাচ্ছে মানে আপনারা পড়ে নিন। যেটা আলটিমেটলি এটা হচ্ছে যে যদি আমার ঠিক হয়, অনেক বেশি ঠিক হয়ে যায় আমার ফটো, মানে ফটো পিএন ডায়োডটা, where both the neutral layer are much thicker than the diffusion length of the electron hole,
তাহলে এখানে যেটা হচ্ছে যে নিউট্রাল লেয়ার গুলো যদি ডিফিউশন লেন্থ হচ্ছে অনেক বেশি হয়, তাহলে এটাকে আসলে অ্যাপ্রক্সিমেশন করা যায় কিছু। এই অ্যাপ্রক্সিমেশন গুলো আসতেছে কোথা থেকে? এই এই অ্যাপ্রক্সিমেশনটা আসতেছে হচ্ছে ওই যে সারফেসে কোনো রিকম্বিনেশন হবে না, ঠিক আছে? সারফেসে রিকম্বিনেশন কেন হবে না? কারণ আসলে যে বললাম যে মাস লেয়ার বোথ পিএন পিএন এর যদি আপনার দুইটা কেসে যদি নিউট্রাল লেয়ারটা মাস থিকার দেন ডিফিউশন লেন্থ হয়, তাহলে তো আসলে সারফেসে যাওয়ারই চান্স পাবে না এক্সেস ইলেকট্রন, এক্সেস হোল। তো আলটিমেটলি ওখানে কোনো রিকম্বিনেশনই হবে না, ঠিক আছে? এই যে এখানে একটা বলছে যে here only electrons generated within the one diffusion length of space-time region are collected. In other extremes, where ln আর lp are much longer than pn regions, আর যখন আমার এখানে ln আর p টা যখন অনেক বেশি লং হয়ে যাবে, ঠিক আছে, সরি মানে উল্টাটা যদি হয় যে pn n রিজনের চেয়ে আমার ডিফিউশন লেন্থ বেশি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে এখানে আবার ওই জিনিসটা আসবে, কিন্তু এখানে আর ডিফিউশনের কোনো টার্ম থাকে, কারণ যেহেতু এটা অনেক বেশি, তো এটা আসলে আমরা ধরে নিব যে এটা রিকম্বাইন হচ্ছে না, কারণ এটা চেয়ে ওটা অনেক বেশি বড়। তো এখানে আসলে ওই টার্মটা থাকবে না, যে এল টার্ম গুলো থাকছে। আচ্ছা, এইটাই হচ্ছে এখানে বলা আছে, এটা আপনি একটু দেখে নিন। এটা বলছেন আচ্ছা পিএন জাংশন অফ এ ফটোভোল্টাইক সেল। আচ্ছা, তাহলে এখন পিএন জাংশনে আসলে যেটা হচ্ছে যে আমরা এখানে এই পর্যন্ত পিএন জাংশন বলছি, একই কথা, এটা ফটোভোল্টাইক সেলই বলতে পারি, কিন্তু ফটোভোল্টাইক সেলের ক্ষেত্রে আসলে যেমন এখানে আমরা ধরে নিতেছিলাম যে বায়াসটা আমরা বাইরে থেকে দিচ্ছি, কিন্তু আসলে তো ফটোভোল্টাইক সেলে কি হবে? ফটোভোল্টাইক সেলে যেটা হবে যে এখানে যে কারেন্টটা ফ্লো করবে লোডের ভিতর দিয়ে, সেই লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে একটা ভোল্টেজ আসবে, ঠিক আছে? ইফ এ রেজিস্টিভ লোড ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য টার্মিনাল, যদি একটা ইলুমিনেটেড সেলের টার্মিনালে আসি, তাহলে এখানে সে একই সাথে কি পাবে? অপটিক্যাল বায়াস এবং ইলেকট্রিক্যাল বায়াস দুটোই সে পাচ্ছে, ঠিক আছে? অপটিক্যাল বায়াস বলতে যেটা হচ্ছে ইলুমিনেশন সেটা, এবং এই বায়াসটা কি করবে? এই ফার্মি লেভেল গুলোকে স্প্লিট করে দিবে, এই যেভাবে দেখাই যাচ্ছে ফার্মি লেভেল। এখানে আসলে এটা আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যান্ড ডায়াগ্রামটা যেহেতু আমাদের ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন আমরা বলতেছিলাম যে এই ইএফএন টা চেঞ্জ হবে না, ইএফপি টা চেঞ্জ হবে না, এখানে তো জাস্ট কন্টিনিউটির জন্য এখানে আসলে এই রিজনে অল্প কিছু ইলেকট্রন হোল পেয়ারের ইয়া থাকতে পারে, ফ্রি ক্যারিয়ার থাকতে পারে, সো এটা এদেরকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যেটা হচ্ছে যে নোটিস, মানে আসলে তো এই রিজনে আমরা যদি যে আমাদের যে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন যেটা ছিল, এখানে কোনো ফ্রি ক্যারিয়ার থাকবে না। তো ফ্রি ক্যারিয়ার না থাকলে তো আমার আসলে এখানে কোয়াজি ফার্মি কনসেপ্টে আসবে না। আর কোয়াজি ফার্মি কনসেপ্ট না আসলেও এখানে জাস্ট এখানে ট্রানজিশনটা দেখানো হচ্ছে যে আসলে এখান থেকে আলটিমেটলি এখান থেকে এসে এখানে এসে তো তার ইলেকট্রনের ফার্মি লেভেলটা এভাবেই থাকে। সো এই ট্রানজিশনটা দেখা যায় যে এখান থেকে ইলেকট্রনের ফার্মি লেভেলটা এখানে আসছে, এটাই। আচ্ছা, যাই হোক, notice how the Fermi levels slope towards the band edge at the edges of space as they did in the case of circuit plan. আচ্ছা, এটা বলা হয়েছে। আচ্ছা, মানে এটা এখানে বোঝানো আছে যেটা আমি বললাম, ব্যান্ড প্রোফাইল ক্যারিয়ার ডেন্সিটি। এটা সম্ভবত এটা মনে হয় তাহলে কোন একটা মোর ইয়া থেকেই করছে, হতেও পারে। আপনারা এই প্লট গুলো তো সিলভাকো তো করতে পারবেন, দেখতে পারবেন যে এই ইয়াগুলো কি সিলভাকো বোধহয় পুরাটাই করে। সিলভাকো হচ্ছে ডিফিউশন দুটা ধরেই করে, এটা ফুল সেলফ কনসিস্টেন্ট অ্যাপ্রোচে করে। অথবা এখানে সম্ভবত ড্রিফট বা ডিফিউশন পার্টটাকে জিরো করে দেওয়ার অপশন থাকার কথা। তো যাই হোক, আমরা এই পর্যন্ত যে অ্যানালাইসিসটা দেখলাম এটা অনেক ক্ষেত্রে খাটে, যদি আমার ডোপিংটা অনেক হাই হয় আর আনকনসেন্ট্রেটেড হয়, সেক্ষেত্রে থাকতে পারে। আর যে কন্ডিশন গুলো আছে বললাম যে ডিপ্লেশনের ভিতরে কোনো চার্জ ক্যারিয়ার নাও থাকতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে এটাকে বলে লো ইনজেকশন লিমিট। এই হাই ইনজেকশন লিমিটে গেলে আসলে যখন হাই ইনজেকশন লিমিট হবে, তখন হাই ইনজেকশনে যেটা হবে যে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন হোল পেয়ার যে জেনারেশনের কারণে যে ইলেকট্রিক ক্যারিয়ার আসবে, সেটা ডোপিং কে ক্রস করে যাবে বা ডোপিং এর সাথে কম্পারেবল হয়ে যাবে, তখন কিন্তু আর আমরা আসলে এই অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে ফুল সেট অফ ইকুয়েশনটাই সলভ করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা তো আগেও বলছিলাম যে আসলে ফটো কারেন্ট আর যে ডার্ক কারেন্ট একটা আরেকটাকে অপোজ করতেছে। সো আলটিমেটলি আমার ভোল্টেজ, যে ভোল্টেজের রেসপেক্টে আমি যদি কারেন্ট ডেন্সিটিটা দেখি, তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট মাইনাস ডার্ক কারেন্ট। আর এই শর্ট সার্কিট কারেন্টটাকেও যদি আমরা যদি ডার্ক কারেন্টটা এখন ডিপেন্ড করতেছে যে ডার্ক কারেন্টে কোন পার্টটা ডমিনেট করতেছে, যদি ডিফিউশন ডমিনেট করে তাহলে তো হচ্ছে এই যে ডার্ক ইনস্ট্রুমেন্টের বা ডিফিউশন কারেন্ট, এই যে 658টা বলছিল। আচ্ছা, ওই যে অনেক এখানে যদি স্পেসের যদি রিকম্বিনেশন গুলো না হয়, তাহলে ওটাই যেখানে ডিফিউশন জিরো, কিউভি বাই কেভিটি -1। আর যদি আমার এখানে এটা ইয়া করে, এটা যদি হচ্ছে আমার
স্পেশাল রিজনে যদি আমার ওই যে বিভিন্ন রকম রিকম্বিনেশন আছে মানে নন আইডিয়াল হয়, বিভিন্ন রকম রিকম্বিনেশন কন্ট্রিবিউশন আছে, তাহলে এটা হচ্ছে জেএম 0/m/kbt ম্যানেজ। আচ্ছা আচ্ছা, আর এটাকে এভাবে করারও দরকার নেই। আপনি যদি টোটালি এটাকে বের করতে চান তাহলে আপনি জাস্ট একবার সলভ করবেন ওই ডিফিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একবার সলভ করবেন ডার্ক কন্ডিশনে, আর একবার সলভ করবেন ইলিমিনেশনে। সেই দুটোকে অ্যাড করলে এটা বাই ডিফল্ট চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে মোর নিউমেরিক্যাল অ্যাপ্রোচে যদি করে। আর এখান থেকে তো ওপেন সার্কিট ভোল্টেজটা পাওয়া যায়, এখান থেকে ওপেন সার্কিট ভোল্টেজ। আচ্ছা, এখন প্যারাসাইটিক রেজিস্ট্যান্সের এফেক্টটা কিরকম হতে পারে? যদি আমার এখানে লস হয় ম্যাটেরিয়ালের ভিতরে, অবশ্যই স্ক্যাটারিং হতে পারে, সেখানে আমার পটেনশিয়াল ড্রপ হতে পারে। মানে সোজা কথা হচ্ছে প্যারাসাইটিক রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে একটা সিরিজ ভোল্টেজ ড্রপ আছে। তার মানে আমি অ্যাপ্লাইড যে বায়াসটা পাবো সেটা কিন্তু কি পাবো? অ্যাপ্লাইড বলতে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার যেটা মানে জাংশনের অ্যাক্রসে আসবে সেটা কত? আমি যে এখানে আমার যে টার্মিনালে অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা থেকে আমার এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলে আমি জাংশনের অ্যাক্রসে যেটা পাবো সেটা হচ্ছে ভি অ্যাপ্লাই। ঠিক আছে? Thus, when a photocurrent flows, the bias at the terminal is smaller than at the junction. আচ্ছা, ফটোকারেন্টের জন্য কিন্তু দেখেন ফটোকারেন্টের ডিরেকশনটা যেদিকে, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে যেটা আসতেছে যে আমার এখানে কি আসবে, যে টার্মিনালের বায়াসটা হবে স্মলার দেন জাংশন। আর ডার্ক কারেন্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে টার্মিনালের বায়াসটা হবে লার্জার দেন জাংশন। ঠিক আছে, কারণ যে একটা একটার অপোজিট ডিরেকশন, বায়াস এট দ্য টার্মিনাল ইজ লার্জার। আচ্ছা আচ্ছা, এখন যেটা আসতেছে যে আমার আলটিমেটলি যদি আমি দেখি, তো এটাকে আমি যদি ওভারঅল এজ এ টোটাল বায়াস হিসেবে যদি অ্যাপ্লাইড বায়াস না, মানে আমি যদি টোটাল বায়াস হিসেবে দেখি, যে ইফ জে এন্ড জে ডার্ক আর বোথ এক্সপ্রেস ইন টার্মস অফ দ্য মিজারেবল ভি বায়াস ভি অ্যাপ্লাইড। ঠিক আছে, তাহলে যেটা হবে যে এটা যেটা হবে যে মিজারেবল বায়াস কেন বলতে, ও না হ্যাঁ ঠিকই আছে, এই সরি আমি এখানে একটা কথা একটু ভুল বলছিলাম। এই ভি অ্যাপ্লাইডটা হচ্ছে আসলে মেজারেবল, এটা টার্মিনাল, আর ভিটা হচ্ছে এটা আসলে জাংশন। এই জিনিসটা আমি ভুল করছি, এটা হচ্ছে জাংশনের একটা মানে বিল্ট ইন পটেনশিয়ালের মতো যেটা ছিল ওই রিজনটাতে যে বায়াস অ্যাপ্লাইড বায়াসটা হচ্ছে এটা। আর অ্যাকচুয়ালি এখান থেকে ভোল্টেজ বা হওয়ার পরে যেটা থাকবে এটা হচ্ছে তো আলটিমেটলি আমার যদি এখান থেকে আমি টোটালটা দেখি অ্যাজ আ হোল দেখি, তাহলে এটা হচ্ছে এরকম হবে যে জে ভি অ্যাপ্লাইড প্লাস জে এ আর এস, জে এ আর এস হবে যেটা মানে যে ভি যেটা ভি সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ওই এখান থেকে আসতেছে ভি অ্যাপ্লাইড মাইনাস জে ডার্ক এ আর এস। আচ্ছা, মানে ভিটা কিন্তু এখানে আবারও বলতেছি, রিক্যাপ করতেছি, ভিটা হচ্ছে জাংশনে অ্যাক্রোস, আর এই ভি অ্যাপ্লাইটা হচ্ছে টার্মিনালের যেটা দেখা যাচ্ছে সেটা। ঠিক আছে, আচ্ছা। স্যার টার্মিনাল দেখা যাচ্ছে কি ইয়ারটার কথা বলতেছে, মানে ইয়ার হওয়ার টার্মিনাল পরে বলতে কন্টাক্ট, দুইটা দুইটা কন্টাক্ট। কন্ট্যাক্টে, মানে ফটো কারেন্ট আসার পরে, মানে সরি লাইট পড়ার পরে না বায়াসিং এটা করার পরে, কি এটা বোঝানো কোনো হচ্ছে? দুইটার কারণে হতে পারে, বায়াসিং এর কারণে হতে পারে, ফটো কারেন্টের কারণে হতে পারে, দুইটা একসাথে থাকতে পারে। এখন সোজা কথা হচ্ছে আপনি টার্মিনালে কি দেখতেছেন। আর আমরা তো কিছুক্ষণ আগে বললামই যে ফটো কারেন্টের জন্য যে ভোল্টেজ ড্রপের ডিরেকশনটা আর আহ, ইয়ার কারণে রিকম্বিনেশন কারেন্টের কারণে যে ভোল্টেজ ড্রপের ডিরেকশন, দুটা তো সেম না, দুটা একটা একটা অপোজিট। তো যদি দুইটাই থাকে তাহলে দুটার নেট এফেক্টটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে যে কোনটা বেশি বড় সেটার উপরে। আচ্ছা, কিন্তু স্যার ইয়াতে যদি বায়াসিং যখন দিচ্ছি তখন তো ওইটা আর ডার্ক কারেন্টের ডিরেকশনটা সেম থাকে না নাকি, এরকম না জিনিসটা? আর ফটো কারেন্ট পড়লে সেটা দেখেন তখন আপনি ডার্ক কারেন্টের উল্টা আহ, দিকে চলে। হ্যাঁ সেটাই তো, ঠিকই তো আছে, আমি তো সেটাই বলতেছি। এই যে আপনার এখানে জাংশন আছে, হ্যাঁ এটা একটা জাংশন, এটা ডিপ্লেশন, এসসিআর স্পেশাল রিজন। আপনি এখান হুম। থেকে মাল্টিমিটার যদি ধরেন, আপনি কি দেখবেন এখানে? মাল্টিমিটার ধরলে ভোল্টেজটা কোথায় দেখবেন? এই দুই টার্মিনালের মধ্যে দেখবেন না? জি। তো জি এখানে স্যার। তোমার এখানে যে ভোল্টেজটা আছে এই ডিপ্লেশনের জন্য যে ভোল্টেজটা, ভোল্টেজ ড্রপ সেখান থেকে এই রিজনে তো আরো দুইটা ড্রপ হচ্ছে এই যে ইয়ার জন্য রেজিস্ট্যান্সের কারণে। তা এটা হুম হুম। ড্রপ হওয়ার পরে যেটা আসতেছে সেটা আমি এখানে দেখি, জি জি। সেটাই বলা হচ্ছে এখানে অ্যাপ্লাইড বলতে, এটা বোঝানো হচ্ছে যে এই দুইটার মধ্যে যেটা দেখছি অ্যাপ্লাইড। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে মানে এই ওগুলো অ্যাপ্লাইড, ইন্টারনাল ইন্টারনাল হ্যাঁ এই রেজিস্ট্যান্সের ড্রপ ইন্টারনালটা করে। হচ্ছে ভি, যেটা হচ্ছে জাংশনের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, কারণ আমাদের ডায়োড ইকুয়েশন গুলো আমরা তো সবই এই জাংশনের ভোল্টেজের রেসপেক্টে, কারণ আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে অ্যাজাম্পশনটা ছিল ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন,
যেখানে আসলে আমরা বলছিলামই যে এটার বাইরে কোথাও কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তো আমাদের ওই অ্যাজাম্পশন থেকে তো আমরা আলটিমেটলি এই কারেন্টের রিলেশন গুলো বের করলাম। তো ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন যদি হয়, তাহলে আমার আলটিমেটলি যে কারেন্ট গুলোকে আমরা যে ভোল্টেজের রেসপেক্টে দেখাচ্ছি, সেটা তো আসলে এই বায়াসের এই পয়েন্টের রেসপেক্টে, মানে এই দুইটা পয়েন্টে, মানে জাংশনের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা রেসপেক্টে দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো যদি আমার এখানে এরকম ভোল্টেজ ড্রপ হয়, সেটাই এখানে বলা হচ্ছে। আর আপনার যে কোয়েশ্চেনটা আপনি করলেন যে এখন এটা আসলে কি ভি অ্যাপ্লাইডটা কি ভি এর চেয়ে বড় হবে না ছোট হবে, এটা ডিপেন্ড করবে যে আপনার ডার্ক কারেন্টের ডিরেকশন আর ইয়ার ডিরেকশন কি। ডার্ক কারেন্ট আর ফটো কারেন্ট কি একটা একটা অপোজিট ডিরেকশন, ঠিক আছে? তো এখন যদি ফটো কারেন্ট মোর ডমিনেন্ট হয় ডার্ক কারেন্টের কারণে, তাহলে পোলারিটি একরকম হবে। আর যদি ডার্ক কারেন্ট মোর ডমিনেন্ট হয় ফটো কারেন্টের চেয়ে, তাহলে পোলারিটি আরেক রকম। জি স্যার, কথা বুঝতে বুঝতে পারছেন? পারছি, বাট ঘুরে ফিরে আমি পটেনশিয়াল বাইরে অল্প কমই পাবো ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ড্রপের কারণে। না, ঘুরে এটাই, ফিরে কম পাবেন এটা তো বলে নাই কেউ। না ওটা বললো না যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে নেগেটিভ মাইনাস হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে। আপনার যদি হ্যাঁ। ডার্ক কারেন্ট আসে তাহলে হয়তো আপনি বেশি পাবেন, আর যদি ফটো কারেন্ট আসে সেটা, বুঝতে সোলার পারছি। সেলের ক্ষেত্রে ফটো কারেন্টই অবশ্যই ডমিনেট করতে হবে, তা না হলে তো ইয়া করবে। সোলার সেলের ক্ষেত্রে যদি ফটো কারেন্ট থাকে অবশ্যই এটা আপনি আউটপুটে কম পাবেন অ্যাপ্লাইড এক্সে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হুম। কারণ দেখেন, সোলার সেলের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টের ডিরেকশনটা কিন্তু অন্য ডিরেকশন, ডার্ক কারেন্টের অপোজিটে। কারণ ডার্ক কারেন্টের ক্ষেত্রে যে কারেন্টের ডিরেকশনটা কি পাওয়ার কনজারভেশন মোডে থাকবে, আর সোলার সেলের ক্ষেত্রে এটা কোথায় থাকবে, পাওয়ার জেনারেশন মোডে। সো দুটার কারেন্টের ডিরেকশন কিন্তু অপোজিট। তো এই কারণে ভোল্টেজের বায়াসের ড্রপটাও অন্য ডিরেকশন। আজকে তোমার মুশকিল, তারা মানে আদৌ ক্লাস করে না, জাস্ট খুলে রেখে চলে যায় এক জায়গায়। এই হচ্ছে অবস্থা। পরীক্ষা আসলে বুঝবে, টার্ম ফাইনাল পরীক্ষা যখন আসবে। আচ্ছা, আমি আপনাদের সম্ভবত 2-1 সপ্তাহের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। হ্যাঁ, তো ডিপেন্ড করতেছে। আমি এখন আমার মনে হয় আমাদের বেসিকটা হয়ে গেছে। তো আপনাদের যেহেতু গ্রুপ প্রজেক্ট করবেন, গ্রুপ প্রজেক্ট করে তো আসলে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট হবে। ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের জন্য আপনাদের একটা অ্যাসাইনমেন্ট লাগতে হবে। আচ্ছা, দেখি সেটা আমি চিন্তা ভাবনা করতেছি, করা যায়। আচ্ছা, আর এখন যেটা হচ্ছে যে আমরা এখন যদি কন্ট্রিবিউশন গুলো দেখি, যে আসলে দেখেন যে কনসেন্ট্রেশন বা সোলার কনসেন্ট্রেশন যদি বাড়ায় তাহলে কি হবে, টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কি হবে। সোলার কনসেন্ট্রেশন বাড়ায় আমরা জানি যে ফটো কারেন্টটা আসলে প্রপোর্শনাল টু ইনসিডেন্ট ফটো। তো আমি যদি এটা লিনিয়ারলি বাড়াই, আমার ফটো কারেন্টটাও লিনিয়ারলি বাড়বে, ঠিক আছে, বা শর্ট সার্কিট কারেন্টটা লিনিয়ারলি বাড়বে। আচ্ছা, আর আরেকটা যেটা হবে, যদি আমি টেম্পারেচারটা দেখি, টেম্পারেচারটা এখানে কি বলছে, অ্যারো ইনক্রিজেস দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং। ও আচ্ছা, মানে টেম্পারেচার যদি বাড়াতে হবে, টেম্পারেচার বাড়লে কি হবে, টেম্পারেচার বাড়লে আমার ব্যান্ড গ্যাপ ন্যারো হয়ে যাবে। এটা তো ফার্স্ট অফ অল, যে টেম্পারেচার বাড়লে ব্যান্ড গ্যাপ ন্যারো হবে। ব্যান্ড গ্যাপ ন্যারো হলে কি হবে, আমার আউটপুট ওপেন সার্কিট ভোল্টেজটা কমে যাবে। আরেকটা সেকেন্ড যেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ব্যান্ড গ্যাপ ন্যারোইং হলে আমার টেম্পারেচার বাড়লে আমার থার্মাল রেডিয়েশন বাড়বে সেল থেকে। সো থার্মাল রেডিয়েশন বাড়া মানে কি, রেডিয়েটিভ রিকম্বিনেশনের ক্ষতি হবে। সো রেডিয়েটিভ রিকম্বিনেশনের রেট বাড়বে, রেডিয়েটিভ রিকম্বিনেশন রেট বাড়লে কি হবে, আমার নেট ফটো শর্ট সার্কিট কারেন্ট কমে যাবে। তো আমার ডার্ক কারেন্টটা বাড়বে আমার। তো ডার্ক কারেন্ট বাড়লে আমার নেট কারেন্টটা কমে যাবে, ঠিক আছে, শর্ট সার্কিটে কারেন্টও কমে যাবে। তো একই সাথে আমার ওপেন সার্কিট ভোল্টেজ কমবে, শর্ট সার্কিট কারেন্ট কমবে। তো আমার আমার এখানে আলটিমেটলি যেটা হবে যে আমার ফিল ফ্যাক্টরও চেঞ্জ হবে, এবং সেই সাথে আমি ওভারঅল ইয়াটা কম পাবো, পাওয়ারটা কম পাবো। আহ, আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে মানে টেম্পারেচার এফেক্টটা, যে টেম্পারেচার বাড়ালে সেলে কি হয়, শর্ট সার্কিট কারেন্টও কমবে এবং ওপেন সার্কিট ভোল্টেজটা কমবে। এই। আচ্ছা, এখন আমরা লাস্ট যেটাতে আসি, সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, তাহলে এখন ভ্যালিডিটিটা কখন হবে এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা একটা টুল জানি কিন্তু সেই টুলটা কখন অ্যাপ্লাই করতে হবে সেটা যদি না জানি তাহলে তো সমস্যা। তাহলে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশনটা যখন বেস্ট অ্যাপ্লিকেবল হবে, যখন আমার হেভিলি ডোপড জাংশন থাকে, ঠিক আছে, হেভিলি ডোপড জাংশন এবং একটা লো বায়াসে আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে উইকলি ডোপ জাংশন যদি হয় বা হাই ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, তাহলে আসলে কি হবে, ফ্রি ক্যারিয়ার পপুলেট দ্য জাংশন রিজন and contribute to potential distribution। তার মানে যে ডিপ্রেশন এই জন্য যে আমরা বলতেছিলাম কোনো ফ্রি ক্যারিয়ার থাকবে না, এটা হাই বায়াসের ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে, ভেরি হাই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, অথবা যদি আমার উইকলি ডোপ জাংশন, ঠিক আছে। দ্য এফেক্ট ইজ উইকলি ডোপ জাংশনের ক্ষেত্রে আসলে আমার ওই যে ইলেকট্রন হোল পেয়ার যেটা ছিল, যে আমার এন রিজন পি রিজনে কোনো নিউট্রাল ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো ওই ক্ষেত্রে আসলে ওইটা তখন কন্ট্রিবিউশনটা আসবে, মানে একটা কন্ট্রিবিউশন চলে আসবে।
তখন আসলে রিকম্বিনেশন গুলাও যে এটা গেল হচ্ছে প্রথমে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশনটা, ঠিক আছে, যে আমার ডিপ্লেশনের বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, আমার আর সোজা কথা হচ্ছে যে ডিপ্লেশনে কোনো ধরনের পি আর এন ফ্রি ক্যারিয়ার থাকবে। এই দুটো অ্যাপ্রক্সিমেশন কখন ভ্যালিড সেটা আমরা দেখলাম। দিস এফেক্টিভ জেনারেটর ইনক্রিজ রিকম্বিনেশন। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে লিনিয়ার রিকম্বিনেশন। আচ্ছা, লিনিয়ার রিকম্বিনেশনের যে ভ্যালিডিটিটা এটা হচ্ছে যে আমরা মেজরিটি ক্যারিয়ার ডেন্সিটি গ্রেটলি আউটনাম্বারস দ্য মাল্টি ক্যারিয়ার। ওই যে বললাম যে লো ইনজেকশন লিমিট যেটার কথা বললাম, আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে কিছু এরকম একটা টাইটেল দিয়ে সার্চ দিবেন যে হাই ইনজেকশন এফেক্ট ইন ফটোভোলটাইক ডিভাইস, ফটোভোলটাইক সোলার সেল, অথবা দ্য লো ইনজেকশন ইনভেস্টিগেটিং দ্য লো ইনজেকশন লিমিট অফ ফটোভোলটাইক সোলার সেল, এরকম কিছু দিয়ে আপনি সার্চ দিয়ে দেখবেন যে অনেক এরকম ইনজেকশন, হাই ইনজেকশন, লো ইনজেকশন অনেক পেপার পাবেন। ঠিক আছে, সো ওখানে আসলে দেখানো হচ্ছে যে কোন আপ টু হোয়াট এক্সটেন্ট আমরা লো ইনজেকশনটাকে জুম করতে পারবো, বা এই ক্ষেত্রে হয়তো লো ইনজেকশন দিয়ে করলে কি হবে, না না করলে কি হবে, এগুলো। ঠিক আছে, সো এখানে যেটা বলতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত মেজরিটি উইল বি মেজরিটি, মানে এটা ট্রু মেজরিটি, এরকম না যে 59-40, এরকম 51-49, যতক্ষণ পর্যন্ত এটা ট্রু মেজরিটি ক্যারিয়ার হবে, মানে অনেক বেশি আউট নাম্বার করবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই লিনিয়ার রিকম্বিনেশন অ্যাপ্রক্সিমেশনটা খাটবে। আর এটা যখন আমার লাইটলি ডোপ হয়ে যাবে, অথবা যদি আমার এখানে লাইটলি ডোপও হতে পারে, অথবা এমন লাইট দিলাম, এত কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স আমি এত কনসেন্ট্রেশন দিচ্ছি যে আমার ইলেকট্রন হোল পেয়ারের জেনারেশনটা অলমোস্ট ড্রপিং এর সমান হয়ে গেছে, এই ক্ষেত্রেও আসলে এটা হবে। এই ক্ষেত্রে লো ইনজেকশন লিমিটটা খাটবে না। আহ, আবার এখানে কিছু রিকম্বিনেশন প্রসেস থাকতে পারে যেগুলো হচ্ছে লিনিয়ার না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে নন লিনিয়ার হলে ওটা তখন আর মাল্টিক্যারিয়ার ডেন্সিটির উপরও ডিপেন্ড করবে না। ইভেন লো মাল্টিক্যারিয়ার ডেন্সিটির ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যেটা নন লিনিয়ার রিকম্বিনেশন হতে পারে। ঠিক আছে, যেমন ইন সাম ডিফেক্টিভ মেটেরিয়ালস, যেটা হচ্ছে যে দ্য রিকম্বিনেশন রেট মে রাইজ সুপার লিনিয়ার। আচ্ছা, সুপার লিনিয়ার বলতে কি বুঝাইছে এটা আমি ঠিক শিওর না, এটা সম্ভবত এক্সপ্রেশনটা দেখতে হবে, কারণ একটা টার্ম দিয়ে অনেক সময় অনেক কিছু বোঝানো। সুপার লিনিয়ার এফেক্ট অফ ক্যাপস, আচ্ছা, এক্সপোনেনশিয়াল টাইপের কিছু একটা হতে পারে। আচ্ছা, in such condition, light and dark currents may not be added. The current light can may be very non-linear, the light will be. আচ্ছা, আচ্ছা, মানে এই যে তাহলে এই ক্ষেত্রে এসব এসব জায়গায় আসলে আমার এই 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 অ্যাপ্রক্সিমেশন গুলো আসলে খাটবে না। হ্যাঁ, মানে যে যে ভ্যালিডিটি গুলা যেটার ক্ষেত্রে ছিল এটার বাইরে যখনই যাবে তখনই আমার এই অ্যাপ্রক্সিমেশন খাটবে না, এবং সেক্ষেত্রে হয়তো আমরা অপটিক্যাল বা বায়াস রিলেটেড কন্ট্রিবিউশন আর যা ইলুমিনেশন রিলেটেড কন্ট্রিবিউশন গুলাকে আলাদা করতে পারবো, সুপারপজিশন হিসেবে ইউজ করতে পারবো। এই তো আজকে বেশ বড় একটা লেকচার ছিল, কিন্তু আমরা বেশ ফাস্ট কভার করেছি, কারণ এগুলো আসলে মানে বেশিরভাগ কিন্তু আসলে আমরা ইনটুইটিভলি যা বললাম সেগুলো। তো এখানে আসলে এরকম মানে ইকুয়েশন ছাড়া, কিছু ইকুয়েশন এক্সপ্রেশন ছাড়া তো আর খুব একটা মানে কঠিন কিছু ছিল না। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করেন, আজকের ইয়ার রিলেটেড, লেকচার রিলেটেড, বা যে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। একটা কোশ্চেন আছে হ্যাঁ, বলেন। স্যার। লাস্ট পার্টটা, এই যে এইটার আগের পেজটা যেটা দেখালেন, এটা হুম হচ্ছে যে হ্যাঁ এইটা যে ভোল্টেজ এবং কারেন্টের সঙ্গে যে রিলেশনটা, এখন হুম এটা ছিল যে এখানে হয়তো টেম্পারেচার যদি মানে রেডিয়েশন যদি বাড়ে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে কারেন্টটা বাড়ছে, যে বামের পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি। হুম 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 তার সঙ্গে স্যার ওই যে ব্যান্ডের আপনি যে মানে রিলেশনটা বললেন যে মানে পিএন জাংশনের কি পরিবর্তন, হুম এটা আর হুম। একটু বললে আর কি একটু ভালো হইতো। আচ্ছা, ডান পাশেরটা না বাম পাশেরটা কোনটা? স্যার দুটাই একটু বললে ভালো আচ্ছা, হইতো। দুটা, আচ্ছা ঠিক আছে, আবার রিপিট করতেছি। দেখেন, এখানে যেটা বলতেছিলাম যে এখানে দুইটা এফেক্ট দেখানো হচ্ছে, একটা হচ্ছে সোলার কনসেন্ট্রেশনের এফেক্ট, আর একটা দেখানো হচ্ছে টেম্পারেচার এফেক্ট। এখন প্র্যাকটিক্যালি, আচ্ছা আমি এটা একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি। যেটা হচ্ছে যে অনেক কিছু কিছু ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিপিভি বা কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স। কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্সে যেটা করা হয় যে আমরা যদি খুবই কমপ্লেক্স একটা মাল্টি জাংশন সোলার সেল ইউজ করি, যেটার জন্য ম্যাটেরিয়াল কস্ট অনেক বেশি, এটাকে বানানো বেশি, অনেক মানে এক্সপেন্সিভ। তো এক্ষেত্রে আমরা আসলে যেটা করবো যে আমরা ওটাকে এরিয়াটাকে কমায় সেটাকে আমরা সোলার রেডিয়েশন বাড়াই দিই। তো এফেক্টিভলি যেটা হবে যে আলটিমেটলি আনকনসেন্ট্রেটেড থাকলে তো আমার এরিয়া বাড়াতে হতো, এখন আমি এরিয়া কমাইছি, কনসেন্ট্রেশন বাড়াই দিচ্ছি। সো আলটিমেটলি একই কথা। সো কনসেন্ট্রেশন বাড়ালে যে সমস্যাটা এটা হচ্ছে, যেখানে মানে দুইটা জিনিস আছে কম্পিটিং এফেক্ট। এক হচ্ছে যদি এনার্জি ব্যালেন্স থেকে আমি দেখি যে কনসেন্ট্রেশন মানে কি, মোর পাওয়ার এখন সোলার সেলে পড়তেছে, তো ওটাকে মোর পাওয়ার অ্যাবজর্ব করতে হচ্ছে, দ্যাট মিনস সে আরো হিটেড হবে, স্বাভাবিক। কারণ এখানে যেহেতু সে আরো বেশি পাওয়ার জেনারেশন করতেছে, পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তো সে হিট হয়ে যাবে, তার টেম্পারেচার বাড়বে, আনলেস বাই এক্সটার্নাল কোনো কুলিং সিস্টেম আমি ফোর্স কুলিং বা লিকুইড কুলিং আমি ইউজ করতেছি।
তো এটা যে সমস্যাটা হবে, তাহলে যদি ইন্টেন্সিটি বাড়ে, তো এটা হচ্ছে তার পজিটিভ ডিরেকশন, মানে পজিটিভ এফেক্ট ইন্টেন্সিটি বাড়ার, যে ইন্টেন্সিটি বাড়লে আমার কারেন্ট ডেন্সিটি বাড়বে, এটা হচ্ছে তার পজিটিভ ইম্প্যাক্ট। এখন স্যার এই নেগেটিভ, যে কারেন্ট ডেন্সিটিটা যে বাড়ছে মানে এটা কিন্তু ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনটা বাড়ছে দেখে এখানে হ্যাঁ, কারেন্ট। কারণ এখানে দেখেন, এখানে তুমি দেখো এই রিজনটা কি শর্ট সার্কিট কারেন্ট না, এই রিজনটা তো অলমোস্ট ফিক্স, মানে এখানে ডার্ক কারেন্টের খুব একটা কন্ট্রিবিউশন নাই। তো এটা কখন আসে? ফটো কারেন্টের জন্য আসে, এই ফ্ল্যাট পার্টটা। আচ্ছা, এটা গেল। কারণ আমরা তো জানি যে ডার্ক কারেন্টটা কখন আসবে, যখন সে বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি অ্যাপ্লাইড বায়াস হবে। কারণ একটা ডায়োডও তো বিল্ট ইন পটেনশিয়ালের কম হলে সেটা ফরওয়ার্ড বায়াসে যায় না, মানে ফরওয়ার্ড সে অ্যাক্টিভেশন হয় না, ডায়োডের থ্রেশহোল্ডের মতো আছে, যেটা তার বিল্ট ইন পটেনশিয়াল। বুঝতে পারছি এই কন্ডিশনটা, কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো যে টেম্পারেচার কনসেন্ট্রেটেড ফটোভোল্টাইক্স বা বেশি কনসেন্ট্রেশনের ইয়াটা কি, অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে এখন যদি আমার টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে গেলে আমার ব্যান্ড গ্যাপ নিয়ারিং হবে। এখন তুমি বলতে পারো স্যার ব্যান্ড গ্যাপ নিয়ারিং হলে তারও বেশি ইলেকট্রন হোল পেয়ারও জেনারেশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হবে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন বাড়বে, কারণ এখন ব্যান্ড গ্যাপ কমে গেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ওই এফেক্টের তুলনায় এই এফেক্ট গুলা মোর ডমিনেন্ট হয়ে যাবে আলটিমেটলি। যে ব্যান্ড গ্যাপ নারিং হলে, যেটা টেম্পারেচার বাড়লে একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ নারিং, ব্যান্ড গ্যাপ নারিং এর পজিটিভ এফেক্ট হচ্ছে সে মোর আরো ইজিলি ইলেকট্রন হোল পেয়ার অ্যাবজর্ব করতে পারবে, কম কম এনার্জি ফোটন এখন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবে। এবং এটার আবার একটা ডাউন সাইড হচ্ছে যে এই যে আমার রেডিয়েটিভ রিকম্বিনেশন, তাহলে এখন কম এনার্জি রিল্যাক্সেশনের জন্য আমার রেডিয়েটিভ রিকম্বিনেশন বাড়বে। ঠিক আছে, সো আলটিমেটলি আবার ওই যে রেডিয়েটিভ রিকম্বিনেশন বাড়ার কারণে আমার ডার্ক কারেন্টটা বাড়বে, ডার্ক কারেন্ট বাড়লে আমার আলটিমেটলি শর্ট সার্কিট কারেন্টটা কমে যাবে। ঠিক আছে, তো এখানে স্যার একটা জিনিস খেয়াল করো। এখানে হ্যাঁ একটা বলো। কোশ্চেন ছিল যে এখানে যেটা হুম, বললেন যে আপনার হচ্ছে মানে এখানে ভোল্টেজটা কমে আসতেছে মানে ব্যান্ড গ্যাপটা কমে যাচ্ছে, মানে এটা কি এরকম যে হুম। ব্যান্ড গ্যাপটা ঠিক জায়গায় থাকতেছে, ইলেকট্রন বা হোল যেটা ওটা বেশি এনার্জাইজ হচ্ছে দেখে? না না না, তোমাদের সেমিকন্ডাক্টরে তোমরা কি ইয়া পড়ো না, ব্যান্ড গ্যাপ নেরোইং, টেম্পারেচার ডিপেন্ডেন্ট ব্যান্ড গ্যাপ নেরোইং, এই টেম্পারেচারের সাথে সাথে ব্যান্ড গ্যাপ নেরো হয়। এটা নিয়ে স্যার এটা ওরকম খেয়াল নাই এটা হ্যাঁ, তাহলে ওটা ওই যে খেয়াল নাই, এটা একটু পরে নিও যে ব্যান্ড গ্যাপ টেম্পারেচারের সাথে চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা বেসিক জিনিস। আচ্ছা অনেক আচ্ছা সময় ডোপিং এর সাথে ব্যান্ড গ্যাপ নেরোইং। আচ্ছা হুম। সো আলটিমেটলি যেটা বলতেছিলাম, তো এখন যেটা হচ্ছে যে ব্যান্ড গ্যাপ নারিং যেটা হলে আলটিমেটলি যেটা হবে যে ব্যান্ড গ্যাপ নারিং হলে আমার ডার্ক কারেন্টটা বাড়বে, রেডিয়েটিভ রিকম্বিনেশন কন্ট্রিবিউশন বাড়বে, এবং সেই সাথে হয়তো আমার ইয়ার কন্ট্রিবিউশনটা বাড়তে পারে, অন্যান্য রিকম্বিনেশনের কন্ট্রিবিউশন, যাই হোক টোটাল এফেক্টটা হচ্ছে ডার্ক কারেন্টটা বাড়বে। ডার্ক কারেন্ট বাড়লে, এবং এখানে একটা জিনিস একটু খেয়াল করো, যে ডার্কের মানে কারেন্টের ক্ষেত্রে কিন্তু এই রিজনের চেঞ্জটা কম, যেটা ভোল্টেজ, যেমন এখানেও দেখো যে ভোল্টেজের চেঞ্জটা কিন্তু খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে। যখন আমি ক্যারিয়ার ইন্টেন্সিটি অনেক বাড়াচ্ছি, তখন কিন্তু ভোল্টেজটা খুব একটা চেঞ্জ হচ্ছে না, কারণ ওপেন সার্কিট ভোল্টেজটা লিনিয়ার। ঠিক আছে, সরি, এটা জি স্যার। লগারিদমিকলি ডিপেন্ড করে ওই কারেন্টের সাথে। ঠিক আছে, সো কতটা চেঞ্জ হবে। আবার এখানেও যদি আমরা দেখি যে যেহেতু ওই যে আমি বললাম যে দুইটা কম্পিটিং এফেক্ট আছে, একটা ফটো কারেন্টও বাড়তেছে, আবার ডার্ক কারেন্টও বাড়তেছে, সো আলটিমেটলি এখানে কারেন্টটা খুব একটা চেঞ্জ হচ্ছে না। এখানে ভোল্টেজটাই বেশি চেঞ্জ হচ্ছে, কারণ ভোল্টেজটা টেম্পারেচারের সাথে সাথে ওই যে ব্যান্ড গ্যাপ নারিং এর কারণে আলটিমেটলি ওপেন সার্কিট ভোল্টেজটা কমে যাচ্ছে। এই, আর কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন করেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে ফ্রি টু আস্ক, কোনো প্রবলেম। আমি নাও পারতে পারি, আমি যদি না পারি অবশ্যই আমিও শিখবো আপনাদের কাছ থেকে, সমস্যা নেই। স্যার ওভারঅল যেটা মানে আজকে ইয়ে করলেন যে বেসিক্যালি আমার হচ্ছে কারেন্টটা মেইনলি ডিপেন্ড করতেছে তো ডিফিউশন আর ড্রিফট, ওই দুইটাই তো, তাই না? স্পেস চার্জ লেয়ারের যে হ্যাঁ, মানে ড্রিফট কারেন্টের গুলো, ডিফ্লেকশনের উপর দুই ডিপেন্ড সাইডের করতেছে, ডিফিউশন গুলো। হ্যাঁ কিন্তু নর্মালি এটা হচ্ছে হ্যাঁ। মোর কমন কেস। আমরা আজকে অ্যানালিটিক্যালি দেখালাম যে একটা কমন হুম, সিনারিও হুম। যেটা হতে পারে, সেটা তো আমরা আজকে অ্যানালিটিক্যালি দেখলাম। জি স্যার, তো কোয়েশ্চেনটা হচ্ছে স্যার যে এখন যদি মনে করেন এটা মানে এক্সামের যে কোয়েশ্চেন গুলো হয় এখন, সেখানে আসলে এইটার নিয়ে যদি কোয়েশ্চেন আসে, এখন এখানে তো অ্যানালাইটিক্যাল দিকে যাওয়া বা ইকুয়েশনের দিকে যাওয়াটা আসলে ডিফিকাল্ট যদি এই এক্সপ্লেন করতে ধরনের কোনো গেলে। কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আমি দিয়ে দিব। অবশ্যই, আমি তো হিউম্যান লিমিট আমি জানি, এটা তো মুখস্থ অবশ্যই করতে বলবো না, তাই না? না না তো না এরকম না, যদি ওইটা কোনো না এক্সপ্রেশন আসে, জি হ্যাঁ জি বলেন। স্যার, না বলতেছি মানে যদি কনসেপচুয়ালিও যদি এটা এক্সপ্লেন করতে বলা হুম, হয়, তখন আসলে কোন ডেপথে আসলে যাওয়া দরকার, বা এমনি বেসিক এটা তো আমি আন্ডারস্ট্যান্ডিং। আসলে কোয়েশ্চেন কি হবে এটা আমি নিজেও জানি না, অনেস্টলি ট্রুলি স্পিকিং। আমি হুম হুম কোয়েশ্চেন যখন করব তখন আমি নিজে বসবো, মাথা খাটাবো, চিন্তা করব যে কি দেওয়া যায়, কিভাবে আপনাদের পড়াইছি, আমার নিজের হয়তো ক্লাস লেকচার গুলো আবার দেখতে হতে পারে। তো এটা আসলে আমি নিজেও জানি না যে পরীক্ষার কোয়েশ্চেন কি হবে, এখন বলতে পারতেছি না। হুম বুঝতে তো পারছি। তবে আপনারা যেটা আমি যে ক্লাস লেকচার গুলো পড়াচ্ছি ওগুলো ভালো মতো দেখেন, বইগুলা দেখেন, আলটিমেটলি যা পড়াচ্ছে এর ভিতর থেকে আসবে, স্যার বাইরে থেকে তো আসবে না। জি স্যার।
না, আমার ইয়েটা কনসেপ্ট কনসার্নটা গুলা এখানে জানতে হবে। হ্যাঁ। ছিল হুম, যে যে মানে ইকুয়েশন গুলা, মানে কোয়েশন বা ইকুয়েশন এমনি হুম। বুঝা, কতটুকু বুঝার আসলে ডেপথ দরকার? আমি কি জাস্ট উপর দিয়ে অ্যাবস্ট্রাক্টলি বুঝলেই হবে, নাকি আমাকে ইকুয়েশন গুলো একটু না ঘেটে? না না, আপনাকে তো ইকুয়েশন গুলা বলতে এখন আমি আপনাকে বলি, আমি আজকে যে ইকুয়েশন গুলো দেখালাম এই জিনিসগুলো তো আপনার অ্যাবস্ট্রাক্টলি বোঝার কিছু নেই, এগুলো তো ডিটেইলি বুঝতে হবে। যেটা তো আমি বুঝাই দিলাম যে কখন রেডি রিপের জন্য কিউভি আসবে, কখন নন রেডিটিভ থাকলে এম আসবে, এগুলো তো আপনার জাস্ট সিম্পল ইকুয়েশন, এগুলো তো বুঝতেই হবে। বুঝতে হবে না কখন, মানে যেটা আমি বলতেছি যে আমি এখানে এই সিচুয়েশন গুলার কথা বলছি, যে এই যে এই ইয়াগুলা, এই এক্সপ্রেশন গুলো মনে না রাখলেও হবে। বাট হুম তার হুম। মানে তো এই না যে আমি সব ইকুয়েশনই বাদ দিয়ে দিব, যেমন এটা তো একটা বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন, এগুলো তো ফান্ডামেন্টাল ডেফিনেশন, আপনি এটা নিউমেরিক্যালি সলভ করেন, অ্যানালিটিক্যালি সলভ করেন, এগুলো সব ফান্ডামেন্টাল ডেফিনেশন। তারপরে যে এটাও ফান্ডামেন্টাল, তো এইগুলাতে আপনাকে জানতেই হবে, এগুলো না জানলে আপনি কিভাবে পারবেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না ওইটাই জিজ্ঞেস করছি, মানে মানে ওইটাই হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে নাকি, মানে মানে ইন ডেপথ, এটাই আর কি জানতে চাচ্ছি। So, একটু মোটামুটি। ইনডেপথই পড়বেন, ইনডেপথই হ্যাঁ পড়বেন, বুঝতে ইনডেপথের ভিতরেও আবার ইয়ে আছে। মানে ইনডেপথ বুঝতে বলতে আপনারা এখান থেকে তো আপনাদের এই সোলার সেল কোর্স করার কি দরকার? তাহলে সোলার সেল কোর্স করে তো আপনারা ইনডেপথ বোঝার জন্যই তো কোর্সটা করতেছেন নাকি? সেটাই। হুম হুম, না সেটা ঠিক আছে স্যার। হ্যাঁ, সেটাই, কারণ আগে তো আপনি সোলার সেল আইডেন্টিফাই কি জিনিস করতে হবে সেটা হয়তো তাহলে। আপনি হালকা পাতলা আগেও জানতেন, এখনো জানেন, এখনো তার ডিটেল জানেন। আপনি এখন হুম যতটা সোলার সেল না জানেন, আপনি তার চেয়ে বেশি জানেন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর পিএন জাংশনের ফিজিক্স, যেটা আসলে সোলার সেল বলেন। আমি আপনাদের কয়েকটা ডিভাইসের নাম বলি। এই পিএন জাংশন দিয়ে অনেক রকম ডিভাইস, একটাকে বলে টিআরডি, এটা হচ্ছে থার্মো রেডিয়েটিভ ডিভাইস, এটাও এক ধরনের সোলার সেল। ঠিক আছে। তারপর একটা হচ্ছে টিপিসি, এটা হচ্ছে থার্মো ফোটনিক ডিভাইস, এইটাও সোলার সেল। আচ্ছা, তারপরে আর কি আছে? তারপর এলইডি তো দেখলেন, এটাও ডায়োড। আর পিবি, এটাও ডায়োড। সো আলটিমেটলি সবই পিএন জাংশন, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন বা ওয়ার্কিং মেকানিজম টোটালি ডিফারেন্ট। ঠিক আছে। সো আপনারা দেখতেছেন পিবিটা, মানে সোলার সেল বলতে আপনাদের যে বেসিক যতটুকু আপনারা জানেন বা বুঝেন, এটা হচ্ছে পিভি বা এলইডি, এই দুইটা জানেন। কিন্তু আলটিমেটলি যেটাই করেন, আপনার একটা পিএন জাংশন থাকবে, পিএন জাংশনের ভিতরে কারেন্ট যাবে। তো আপনারা হয়তো এতদিন, ওই যে কালকে একজন বলতেছিলেন যে স্যার আপনি সোলার সেল কবে পড়াবেন, আপনি পিএন জাংশনই পড়াচ্ছেন। কারণ আমি যদি পিএন জাংশনটা ঠিক মতো না পড়ে, আপনারা আসলে আলটিমেটলি সোলার সেলের ওই ফ্যান্সি টার্ম জেনে আপনি কি করবেন? আপনার তো বেসিকই ঠিক হবে না, তাই না? তো আপনি এই যে আজকে পর্যন্ত যা দেখালাম, এগুলো সব হচ্ছে বেসিক। এখন যদি আপনি বেসিক জানেন পিএন জাংশনের, আপনি সোলার সেল কেন, আপনি যে কোনো ডিভাইস, যে কোনো ফটোভোল্টাইক ডিভাইস বলেন, যে কোনো পিএন জাংশন রিলেটেড ডিভাইস আপনি এখন সলভ করতে পারবেন, কারণ এর ভিতরে কিছু চেঞ্জ হবে না। এখন আপনি যেখানেই যান, মসফেটে যান, বিজেটিতে যান, সব জায়গায় পিএন জাংশন পাবেন। ঠিক আছে। হয়তো তাদের অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট, কিছু কিছু অ্যাজাম্পশন ডিফারেন্ট, বাট মোর অর লেস ফান্ডামেন্টাল জিনিসগুলো এক। সেটাই। আচ্ছা, আমার মনে হয় আমরা রেকর্ডিংটা ছোট করি, আর রেকর্ডিং করার কিছু রেকর্ডিং অফ করে রেকর্ড কি হলো?